একদম দিছেন। জি, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি ক্যারিয়ার ম্যাপের অনলাইন ব্যাচ ক্লাসে। আপনারা যদি ভুল না করি, আপনারা অনলাইনে 13 ব্যাচ। আপনাদের সাথে আজকে প্রথম আমার সাথে দেখা। আপনাদের বাংলা ক্লাসটা নেব। দেখেন তো সাউন্ড শোনা যায় কিনা। আগে আমার এখানে যারা আছেন, তারা যারা আছি, তারা একটু বলেন তো ভাই, শব্দ শুনতে পাচ্ছেন কিনা। জি স্যার, শোনা শোনা যায়। যাচ্ছে। জি, শব্দ শুনতে পাচ্ছেন, ভেরি গুড, ভাল লাগছে। আপনাদের বাংলা ক্লাসটা যেটাকে, এই বাংলা ক্লাসগুলো আমি নেব। হয়তোবা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যতগুলো লেকচার আছে আমাকেই পাবেন, আশাবাদী। তো এই ক্লাসগুলো করার বিষয়গুলোকে দেখেন, আপনার বাংলায় ব্যাংকে দেখেন, আপনার সমন্বিত ব্যাংকের বলেন বা বাংলাদেশ ব্যাংকের এডি বলেন, 20টার বেশি কোশ্চেন আসে, 25টা আসে, কোনো জায়গায় 23টা বা এরকম আসে, বা ধরেন 25টা বা 20টা। আমরা 25টা স্ট্যান্ডার্ড কোশ্চেন ধরি। এই কোশ্চেনগুলোর ভিতরে ঘুরে ফিরে যে টপিকগুলো থাকে, কি কি টপিক থাকে দেখবেন, গ্রামার থেকে কোশ্চেন আসে 11 থেকে 12টা। মেমোরাইজিং পার্ট জিনিসটা আসলে কি? এটা হলো গিয়ে মেমোরাইজিং পার্ট বলতে আমরা বলি এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, বাগধারা, পারিভাষিক শব্দ, এই জিনিসগুলোকে আমরা বলি মেমোরাইজিং পার্ট। এই মেমোরাইজিং পার্ট থেকে দেখবেন কোশ্চেন থাকবে 5-6টা বা 4-5টা। কারণ এর সাথে বানান জিনিসটা যুক্ত হবে, শব্দের শ্রেণীবিভাগ জিনিসটা যুক্ত হবে, সন্ধি জিনিসটা যুক্ত হয়ে যায়। এই আইটেমগুলো যুক্তে দেখবেন 6-7টা কোশ্চেন থাকে। আর একটা আসলে সাহিত্যের একটা পার্ট থাকে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আর একটা হলো আধুনিক যুগ। এই সাহিত্যের পার্ট থেকে 7টা-8টা কোশ্চেন মিলে বাংলাদেশ ব্যাংকের এডি বা সমন্বিত ব্যাংকের যে কোশ্চেনগুলো হয়, সেখানে 25টার মতো কোশ্চেন থাকে। ক্ষেত্র বিশেষে যদি চায়, তারা চাইলে কমায় দিতে পারে, এটা হলো আরেক বিষয়। বাট স্ট্যান্ডার্ড কোশ্চেন 25টা কোশ্চেন থাকে। এই কোশ্চেনগুলোর ভিতরে দেখেন, আপনার এই যে ক্লাসগুলো আপনি পাবেন, সবগুলো ক্লাসে আমি দেখবেন আপনাকে ব্যাকরণ পড়াচ্ছি ডিটেলস আকারে। তো ডিটেলস আকারে ব্যাকরণ পড়ানোর পরেও মেমোরাইজিং পার্টটা আমি আপনাকে পড়াই না। কি মেমোরাইজিং পার্টটা দেখবেন, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, বাগধারা বা পারিভাষিক শব্দ, এই আইটেমগুলো না আমি আপনাকে পড়াবো না। যে আইটেমগুলো আমি পড়াবো না, এটা আপনার মুখস্থ করার জিনিস। আমার দেখবেন সাহিত্যের অংশটাও আপনার নিজেরই পড়তে হবে। তারপরে যদি আমার কোনো ক্লাসে সাহিত্যের অংশ থাকে, তাহলে তো সেটা আমাকে পড়াইতে হবে, সেটা আমি পড়াবো। এইটুকু বিষয়। বাট রেগুলার বেসিসে আপনাকে পড়ালেখা করতে হবে। সেটা আপনার টোটালি ডিপেন্ড করে আপনার উপরে, আপনি কত ঘন্টা পড়বেন, কিরকম পড়বেন। বাট যেমনি হোক সেটা আপনি সাজাই নেবেন। আর একটা জিনিস, এই যে আমার পুরো ক্লাসটা করার ক্ষেত্রে আমি এবার কিছু কৌশল অবলম্বন করি। কৌশল কি ভাই? যেহেতু ক্লাসটা অনলাইনে হচ্ছে, অনলাইনে দেখবেন আমি আজকে যে লেকচার 1 পড়াবো, লেকচার 1-এর যে টপিকটা দিয়ে শুরু করব, এই টপিকের প্রথম অংশটা ধরেন আমি আপনাকে বুঝাবো। বোঝানোর পর আমি থেমে যাব। থেমে যাওয়ার পর আমি আপনাকে কোশ্চেন করবো, ভাই আপনি বুঝতে পারছেন কিনা। যদি বলেন আপনি বুঝতে পারছেন, তাহলে আমি নেক্সট সামনে আগাবো। আর আপনি যদি বলেন বুঝতে পারি নাই, তাহলে আমি আপনাকে বুঝাই তারপর সামনে যাব। আরেকটা জিনিস, আমি যা পড়াবো সেটা আবার রিভিশন দেব। আমার ক্লাসটা এইরকম যাবে। আপনার কাজ হলো আপনি আমাকে একটু সহযোগিতা করবেন, কমেন্টস করে বা কোশ্চেন জিজ্ঞেস করে বা প্রশ্ন জিজ্ঞেস করে। আমার কাজ হলো আমি বুঝাবো। এই জিনিসটা আমার হলো কাজ। এই সব মিলে দুইটা জায়গায় দেখেন, আপনি দিবেন কিছু, আমি দেব কিছু, সেটা দিয়ে হবে ক্লাস। এই ক্লাসে আমাদের দুইজনেরই পার্টিসিপেশন থাকা দরকার, আপনাদের এবং আমার। দুইটা যদি হয়, দেখবেন আমাদের ক্লাসটা ভালো হয়েছে। আজকে আমরা লেকচার 1-এ যেটা পড়াবো, বাংলা ভাষা, ধ্বনি ও বর্ণ উপকরণ, যুক্ত বর্ণ আছে, ধ্বনির পরিবর্তন আছে। আমার ক্লাসগুলো বেসিক্যালি হবে এরকম। দেখেন, লেকচার 1-এ অনেকগুলো টপিক থাকতে পারে। এই টপিক থাকলে কিছু টপিক দেখবেন আমি লেকচার 1-এ পড়াই নাই, যেটা আমি পড়াই নাই, কিন্তু ওটা আমি যে লেকচার 2-এ প্রথমে আগে ওইটা পড়াই নেব। এরকম ধরনের লেকচার 2-এর কোনো একটা টপিক পড়ে যে কিছু আমি পড়াই নাই, যেটা পড়াই নাই সেটা আবার লেকচার 3-এ যে প্রথমে পড়াই নেব। সুতরাং আপনি মন খারাপ করবেন না। আপনার পুরো টপিকে আমি শেষ করব, টপিক বুঝায় বুঝায় পড়বো। আমাদের কাজ হলো বুঝে বুঝে পড়ে সামনে আগানো, একেবারে সব পইরা সামনে আগানো না। যেই পড়া আমি কিছু বুঝবো না, বুঝা দরকার, পড়া দরকার, পড়ে সামনে আগাবো। এইভাবে আমি বুঝাবো, এইভাবে আমি যাব। এই ছিল আমার কথা। এটা নিয়ে কারো কি কোনো মতভেদ আছে, বা আপনি কি কোনো সাজেশন দিতে চাচ্ছেন? যদি দিতে চান তাহলে বলেন, আর নাহলে আমি আমার পড়ানো শুরু করব। স্যার, আপনার কথাগুলো অনেক সুন্দর লাগলো স্যার। জি, যেহেতু সুন্দর লাগছে, তাহলে ইনশাল্লাহ চলেন, তাহলে আমরা পড়ালেখায় যাই। আর সবাইকে আমি নিজে থেকে আসসালামু আলাইকুম, আপনাদের সালাম দেওয়া দরকার নাই। আবার আমি নিজেও বলছি ওয়ালাইকুম আসসালাম। চলেন আমরা পড়ালেখা শুরু করি। আমাদের টপিকের নাম বাংলা ভাষা। মনোযোগ সহকারে একটু শুনেন, দেখেন পড়াটা সুন্দর হয়ে যাবে। বাংলা ভাষা জিনিসটা আসলে আমরা এই বর্তমানে ব্যবহার করি, বাট আমরা কি জানি আমাদের এই বাংলা ভাষাটা আসলে কোথা থেকে আসছে, কিভাবে আসছে, সেটা নিয়ে আমাদের জানতে হবে। কারণ আমরা হলাম সাউথ এশিয়ান, অর্থাৎ সাউথ এশিয়ান কান্ট্রির একটা কান্ট্রি। আমাদের সাউথ এশিয়ায় 8টা দেশ আছে। সে ফর এক্সাম্পল, এটাই স্বাভাবিক। এই 8টা দেশের ভাষা আছে 8 রকম।
যখন এই 8টা দেশের ভাষাকে আমি একটা জায়গায় নিয়ে আসব, তখন সেটাকে আমি আর ভাষা বলতে পারবো না, তখন সেটাকে বলতে হবে ভাষা বংশ। আমি এখন যে টপিকটা পড়ছি, বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ, সেটা পড়ছি এবং বাংলা ভাষা নিয়ে কথা বলবো। তারপর ধ্বনি ও বর্ণ প্রকরণ পড়াবো। এই দুইটা টপিক আজকে পড়াবো। লেকচারে একটা অংশ বাদ রাখবো, সেটা হলো ধ্বনির পরিবর্তন, সেটা লেকচার 2-এর প্রথমে পড়াবো। সুতরাং ধ্বনির পরিবর্তনটা লেকচার 2-এর প্রথমে পড়বো। তাহলে আসেন, বাংলা ভাষার উদ্ভব বিকাশ নিয়ে যদি আমি পড়ি, তাহলে আমাদের এই সাউথ এশিয়ার কান্ট্রি 8টা দেশের ভাষাকে যখন আমরা একটা জায়গায় নিয়ে আসব, তখন সেটা আর ভাষা বলা যাবে না, তখন সেটাকে বলতে হবে ভাষা বংশ। কি বংশ বলবো? ভাষা বংশ। তার মানে এই ভাষাগুলো সব এক জায়গায় আসার কারণে তার নাম হয়ে গেল ভাষা বংশ। আমাদের বাংলা ভাষাও এইরকমই একটা ভাষা বংশের অন্তর্গত। এই ভাষা বংশটার নাম ভাই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। দ্যাট মিনস ভাষা যখন অনেকগুলো ভাষার সংস্পর্শে এসে একটা জায়গায় চলে আসে, তখন তার নাম হয় ভাষা বংশ। আমাদের বর্তমান বাংলা ভাষাটাও এইরকমই একটা বাংলা ভাষা বংশের অন্তর্ভুক্ত ছিল। তার নাম ছিল ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। আর এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের দুইটা অংশ ছিল। একটার নাম ছিল ভাই কেন্তম, আর একটার নাম ছিল ভাই শতম। কেন্তম এইটা একটা ভাষা, আর একটা ভাষা ছিল ভাই শতম। কেন্তমে কথা কইতো কারা? এই কেন্তম ভাষায় কথা বলতো ইউরোপের লোকজনগুলো। এই ইউরোপের লোকজনগুলো যে ভাষায় কথা বলতো, ইউরোপের মানুষ লিখলাম, এই ইউরোপের মানুষ যে ভাষায় কথা বলতো তার নাম ছিল কেন্তম। তাহলে প্রশ্ন আসে স্বাভাবিক, তাহলে শতম ভাষায় কথা কইতো কারা, এইটা একটু বলেন। তাহলে দেখেন, এই শতম ভাষায় কথা কইতো, আমরা তৎকালীন সময় ভারতবর্ষের লোকজন ছিলাম, আমাদের নাম ছিল ভাইয়া ভারতীয়। কি নাম ছিল? ভারতীয়। আবার ইরানের কিছু লোকজন ছিল, এই ইরানের লোকজনগুলোর নাম ছিল ভাই ইরানীয়। আবার দেখবেন মিশরের কিছু লোকজন ছিল, এদের নাম ছিল মিশরীয়। আবার আরবের কিছু লোকজন ছিল, এদের নাম ছিল আরবীয়। তাহলে হিসাব করে দেখেন, ভাষা এই যে শতম ভাষায়, তাহলে কয়টা জাতির লোকজন কথা বলতো? ভাইয়া 4টা জাতির লোকজন কথা বলতো। ভাইয়া কোন 4টা জাতি কথা কইতো? ভাই ভারতের লোকজন যেটা কথা কইতো, এর লিগে হ্যাগোর নাম ছিল ভারতীয়। ইরানের লোকজন এই ভাষায় কথা কইতো, এই জন্য তাদের নাম ছিল ইরানীয়। আর মিশরের লোকজন এই ভাষায় কথা কইতো, এই জন্য এটার নাম ছিল মিশরীয়। এবং আরবের লোকজন এই ভাষায় কথা কইতো, দ্যাটস এটার নাম ছিল আরবীয়। এরপরে যেটা হইল দেখেন, এই ইরানের আর একটা নাম হইল আর্য জাতি। কি জাতি? আর্য জাতি। এই ইরানের আরেকটা নাম হইল আর্য জাতি। এই আর্যরা আমাদের এই ভারতবর্ষে 200 খ্রিস্টপূর্বাব্দে আমাদের ভারতবর্ষে আসে। ভারতবর্ষে আসার পর আমাদের এই ভারতীয় ভাষাটার সাথে মিশা তারা একটা নতুন ভাষায় রূপান্তর হয়। সেই ভাষাটার নাম হয় কি ভাইয়া? ভারতীয় আর্য ভাষা। কি ভাষা নাম হইল? ভারতীয় আর্য ভাষা এটার নাম হয়। তাহলে প্রথম থেকে আমি যদি একটু কথাটা বলি, তাহলে কি হইলো দেখেন, ভাষা যখন নিজের গণ্ডি পেরিয়ে অনেকগুলো ভাষার সংস্পর্শে চলে আসে, তখন তার নাম হয় ভাষা বংশ। বাংলারও ভাষার এরকম একটা ভাষা বংশ ছিল, তার নাম ছিল ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। আর এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের দুইটা ভাগ ছিল, একটা ছিল কেন্তম, আর একটা ছিল শতম। এই কেন্তমে কথা কইতো ইউরোপের লোকজনগুলা, আর শতমে কথা বলতো আমাদের 4টা জাতি। ভারতবর্ষের লোকজন কথা কইতো, তাদের নাম ছিল ভারতে। ইরানের লোকজন কথা কইতো, মিশরের লোকজন কথা কইতো, আরবের লোকজন কথা কইতো। এর ভিতরে ইরানের লোকজনের আরেকটা নাম ছিল আর্য জাতি, এদেরকে আর্য জাতি বলা হয়। 200 খ্রিস্টপূর্বাব্দে এই আর্যরা ভারতবর্ষে আসার ফলে এই ভারতীয় ভাষার সাথে তাদের ভাষাটা মিলে যায়। মিলে যাওয়ার পর ভাষাটার নাম হয়ে যায় ভারতীয় আর্য ভাষা। এই পর্যন্ত বুঝাইতে পারছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি স্যার। কারো কোনো প্রশ্ন নাই? না, বুঝছি, সুন্দর হয়েছে। বুঝতে পারছেন? ওকে, ফাইন। এই পর্যন্ত বুঝতে পারলে, স্যার জি ক্যান্তম ভাষাটা কি স্যার? একদম। ক্যান্তম ভাষা বলতে একটা কেন্তম ভাষায় কথা বলতে ইউরোপের লোকজনগুলো ভাইয়া, ইউরোপের যে এটা কি স্যার? মূলত, এটা কি রকম স্যার? এটা কি রকম স্যার? ভাই 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 আমার মাফ করেন ভাই, আমি জানি না।
এটা কিরকম ভাষা আমি কইতে পারবো না ভাই। কেন্তম ভাষা কিরকম আমি জানি না। এটা ইউরোপের লোকজন কথা কইতো, ওরা ওরা কইতে পারবে, আমি জানি না। ওকে ফাইন, তাহলে এই পর্যন্ত দেখেন স্যার ভারতীয়। স্যার বলেন বলেন। স্যার এটা স্যার তো বোধহয় 1 নাম্বার লেকচার বলেন। হচ্ছে আছে তাই না? সরি আমি লেটে জয়েন করেছি স্যার। হ্যাঁ এটা জি কি জি, 1 নাম্বার আজকে লেকচার? লেকচার 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 এক হচ্ছে, লেকচার এক হচ্ছে ভাই। থ্যাংক ইউ স্যার। স্যার জি স্যার জি। 200 খ্রিস্টাব্দ পূর্বাব্দে যুক্ত হয়ে এটা ভারতীয় আর্য ভাষা হয়। ভারতীয় ভাষার সাথে মিশা, তখন আর্যরা যখন ভারতে আসে তাদের ভাষা এবং আর্যদের ভাষা মিলা ভাষাটার নাম হয় ভারতীয় আর্য ভাষা। ধন্যবাদ স্যার। ওকে, আপনি একটু লেকচার শিটে একটু খেয়াল করেন, আপনি সব পিডিএফ পাবেন, আমি একটাও ডিলিট করি নাই, পিডিএফ আকারে পাবেন, আপনাকে দিয়ে দিবে। এবার আমি প্রথম থেকে যদি এইখানে একটু বলি, শতমটাকে আমি টাইনা যদি এইখানে নিয়ে আসি এবং এইখানে যদি বড় করে আমি লিখি, শতম ভাষায় কথা বলতো 4টা জাতি, এটা যদি আমি আবার একটু এইখানে বোঝার সুবিধার্থে লিখি, তাহলে দেখবেন আপনি আরো সহজে বুঝে যাবেন। ইরানীয়, এখানে যারা কথা কইতো ভাই মিশরীয়, আর লাস্টে যারা কথা কইতো এদের নাম ছিল আরবীয়। তাহলে আমরা প্রথম থেকে পাইলাম কি ভাই, একটা কেন্তম আর একটা হলো শতম। আমি শতমটাকে কিন্তু আলাদা করে নিয়ে আসছি। কেন আনছি? এই শতমে 4টা জাতি কথা কইতো, একটা ভারতীয়, একটা ইরানি, একটা মিশরীয়, একটা আরবীয়। এই ইরানিদের আরেকটা নাম ছিল আর্য জাতি। আর এরা 200 খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষে আসার ফলে এই আর্যদের ভাষা আর ভারতীয়দের ভাষা, মানে আমাদের ভাষা যেটা ছিল, দুইটা ভাষা মিলা ভাষাটার নাম হয়ে যায় ভারতীয় আর্য ভাষা। এই ভারতীয় আর্য ভাষা যখন হয়ে গেল, কিছুদিন পর একটা দ্বিমত হয়ে গেল, একটা মারামারি বেজে গেল। কিরকম মারামারি? এই ভারতীয় আর্য ভাষা হওয়ার পর কিছু সম্প্রদায়ের লোকজন কইতেছে আমরা ভাষাটাকে এবার দুই ভাগ করব, একটার নাম হইব সংস্কৃত আর একটার নাম হইব প্রাকৃত। সংস্কৃত হইব লেখালেখির ভাষা, অর্থাৎ আমরা যা লিখমু এটা হইব সংস্কৃত ভাষায়, আর আমরা যা কমু বা আমরা যেটা বলমু এটা হবে প্রাকৃত ভাষায়। তার মানে এই ভারতীয় আর্য ভাষা থেকে দুইটা ভাষা পাইলাম। একটা হলো কথা বলার জন্য যে ভাষাটা পাইলাম তার নাম হইলো ভাই প্রাকৃত, আর লেখালেখির জন্য যে ভাষাটা পাইলাম এটার নাম হইলো কি ভাই, সংস্কৃত। তাহলে এই যে দেখেন আমি ভাষা পাইলাম দুইটা, একটা হলো ভাই লেখালেখির ভাষা আর একটা হলো কথা বলার ভাষা। লেখার জন্য যে ভাষাটা পাইলাম তার নাম হইলো সংস্কৃত, আর বলার জন্য যে ভাষাটা পাইলাম তার নাম হইলো প্রাকৃত। তাহলে এখানে সিরিয়ালটা আবার মেনটেন করি, কারণ আমি বোঝানোর জন্য একসাথে লিখতে পারলে ভালো হইতো, বাট আমি বুঝাই দিচ্ছি। ভাষা যখন অনেকগুলো ভাষার সংস্পর্শে আসে তখন তার নাম হয়ে যায় ভাষা বংশ। আমাদের বাংলা ভাষা এরকম একটা ভাষা বংশের অন্তর্ভুক্ত, তার নাম ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের দুইটা অংশ, একটা কেন্তম আর একটা হলো শতম। কেন্তমে কথা বলতে ইউরোপের লোকজনগুলো, আর শতমে কথা বলতাম আমাদের এই যে 4টা, কোনটা? ভারতের লোকজন, ইরানের লোকজন, মিশরের লোকজন, আরবের লোকজন। ইরানের লোকজনের আরেকটা নাম হলো আর্য জাতি। তারা 200 খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষে আসে, আসার ফলে তাদের ভাষা এবং আমাদের ভারতীয়দের ভাষা মিলা নতুন একটা ভাষা রূপ লাভ করে, তার নাম ভারতীয় আর্য ভাষা। তারপর কিছুদিন পর দ্বিমত পোষণ হয়ে যায়, লেখালেখির জন্য একটা ভাষা দরকার হয়, বলার জন্য আরেকটা ভাষা দরকার হয়। লেখালেখির জন্য যে ভাষাটা পাওয়া গেল তার নাম হইল সংস্কৃত, বলার জন্য যে ভাষা পাওয়া গেল তার নাম প্রাকৃত। এই পর্যন্ত বুঝতে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে আসসালামু স্যার। আলাইকুম স্যার। ওয়ালাইকুম ক্লিন আসসালাম, বলেন। স্যার হচ্ছে কি আপনি যদি আরেকটু আস্তে বলেন আবার তাহলে লিখতে এবং বুঝতে দুইটাতে একটু সুবিধা হয়। থ্যাংক ইউ, আসতেই স্যার বলবো। আমরা কি মানে লিখবো স্যার স্যার? একটু স্লো। না আমরা না, কি লিখবো? এটা আপনি স্ক্রিনশট দেন, লিখতে গেলে তো অনেক সময় লাগবে, তখন ক্লাস বড় হয়ে যাবে। আপনি মোবাইলে একটা স্ক্রিনশট দেন। না স্যার স্ক্রিনশট দিচ্ছি স্যার, মানে তাহলে একটু বুঝতে একটু সুবিধা হতো। না, লিখতে গেলে তো আপনার টাইম লাগবে, তখন আমি যে টপিক পড়বো সেটা পড়াতে পারবো না, দেখা যাবো 3টা টপিক পড়ে দিলাম, সেখানে একটা টপিক পর আমাকে ছেড়ে দিতে হবে। আচ্ছা জি স্যার। জি স্যার, আপনি যেভাবে পড়াচ্ছেন সেভাবেই পড়ান, অসুবিধা নেই। আমি কথা আসতে বলছি, সমস্যা নাই। আর আপনি একটা স্ক্রিনশট নিয়েন, আমি এই পুরো জিনিসটা আবার পুরো লাস্টে একটা সুন্দর করে সামারি দেব, আপনার কাছে গল্পের মতো সামারিটা শুনবেন, দেখবেন আপনার পড়া হয়ে গেছে। জি আমাকে জি একটু ঠিক আছে। পড়াইতে দেন আমার মতো। ওকে ফাইন, জি এই স্যার। পর্যন্ত আপনি একটা স্ক্রিনশট নেন। জি স্যার, পড়ান। নেওয়া শেষ। স্ক্রিনশট নেওয়ার পর এবার একটু দেখেন, অনেকে বলে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে ভাই সংস্কৃত ভাষা থেকে, এটা একটা ভুল ইনফরমেশন। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে ভাই প্রাকৃত ভাষা থেকে। কি ভাষা থেকে? প্রাকৃত ভাষা থেকে। কেমনে? আমি যদি এখানে একটু লিখি প্রাকৃত, এই ভাষাটাকে আমি একটু লিখি প্রাকৃত ভাষা, আমি লেখা নিলাম। তাহলে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে বেসিক্যালি প্রাকৃত ভাষা থেকে। বাট এই প্রাকৃত ভাষা থেকে যে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে এটা নিয়ে আবার দুইটা মতভেদ আছে।
আমাদের দুইজন ভাষা বিজ্ঞানী, একজনের নাম ডক্টর শহীদুল্লাহ, আরেকজনের নাম ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়। ডক্টর শহীদুল্লাহ এই ভদ্রলোক মনে করেন প্রাকৃত ভাষা থেকে সপ্তম শতকে, এই সপ্তম শতকে, আমি এটার সামনে দিয়ে ড এবং তালবস্য লিখলাম, এটার মানে হলো ডক্টর শহীদুল্লাহ। প্রাকৃত ভাষা থেকে সপ্তম শতকে ডক্টর শহীদুল্লাহ মনে করেন আরেকটা ভাষা আমরা পাইছি, তার নাম ভাই গৌরী প্রাকৃত। উনি এইটার নাম দিচ্ছেন গৌরী প্রাকৃত। অর্থাৎ এই প্রাকৃত ভাষা থেকে ডক্টর শহীদুল্লাহর মতে নতুন আরেকটা ভাষা পাওয়া গেছিল সপ্তম শতকে, তিনি মনে করছিলেন, এবং ভাষাটার নাম ছিল গৌরী প্রাকৃত। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় এই ভদ্রলোক বলেন যে ভাই আপনার একটা মতবাদ দিচ্ছেন, আমারও তো একটা মতবাদ আছে। আমার মতবাদ কি ভাই? আমি মনে করি এই প্রাকৃত ভাষা থেকে দশম শতকে নতুন আরেকটা ভাষা আমরা পাইছি, এটার নাম হবে, উনি দিচ্ছেন মাগধী প্রাকৃত। মাগধী প্রাকৃত, ওনারা দুইজন দুইটা নাম দিচ্ছেন। নাম দেওয়ার পর সমস্যা একটা জায়গায় হয়ে গেছে, গৌরী প্রাকৃত আর মাগধী প্রাকৃত আলাদা করলে একটা মারামারি করার পর ভাষা এখন আর তার নিজের জায়গায় নাই, ভাষাটা গেল নষ্ট হয়ে। ভাষা যখন নষ্ট হয়ে যায় তখন ভাষার নাম হয় অপভ্রংশ। কি ভংশ? অপভ্রংশ। ভাষা যখন আর তার নিজের চেহারায় থাকে না, এটা নষ্ট হয়ে যায়, তখন তার নাম হয় অপভ্রংশ। আর এই অপভ্রংশ হওয়ার ফলে এই গৌরী প্রাকৃত নাম হয়ে যায় গৌরী অপভ্রংশ, আর এই মাগধী প্রাকৃত নাম হয়ে যায় মাগধী অপভ্রংশ। তাহলে ভাষা যখন তার নিজের জায়গা থেকে নষ্ট হয়ে গেল, ভাষার নাম হয়ে গেল অপভ্রংশ। ফলশ্রুতিতে গৌরী প্রাকৃত নাম হয়ে গেল ভাই গৌরী অপভ্রংশ, মাগধী প্রাকৃত নাম হয়ে গেল মাগধী অপভ্রংশ। পরে এই দুইজনে দেখলেন যে না, আর মারামারি করা যাইব না, এই দুইটা জায়গায় যাই আবার এক হয়ে যায়, তারা আবার স্বীকার করতে বাধ্য হইল ভাষার উৎপত্তি হয়েছে বঙ্গ কামরূপী থেকে। বঙ্গ কামরূপী থেকে ভাষার কি হয়েছে? উৎপত্তি হয়েছে। এরপর তারা পর্যালোচনা করে দেখলেন ভাই বঙ্গ কামরূপী থেকে টোটাল 3টা ভাষা পাওয়া গেছে। একটা নাম হয়েছে গিয়া বাংলা, একটা নাম হইলো গিয়া ভাই অসমিয়া, আর একটা নাম হইলো গিয়া ভাই উড়িয়া। এখন এই যে বাংলা ভাষায় কথা বলে এটা হলো আমরা বাঙালিরা, অসমিয়া ভাষায় কথা বলে আসামের লোকজন, আর উড়িয়া বা উড়িষ্যা ভাষায় কথা বলে উড়িষ্যা প্রদেশের লোকজন। আগে এটা একটা স্ক্রিনশট দেন, পরে বুঝাচ্ছি বিষয়টা কি আসছে, প্রথম দিকে আবার বলবো, সমস্যা নাই। এটা স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দেওয়া শেষ। এবার খেয়াল করেন, তা আপনাকে বলা হয় বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে? ভাই বাংলা ভাষার উৎপত্তি হয়েছে ভাই প্রাকৃত ভাষা থেকে। এটা আবার দুইটা মতবাদ, একটা শহীদুল্লাহর মত আর একটা সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মত। এই দুইটা মতের ক্ষেত্রে সবসময় যার মতটা রাইট দিবেন সেটা হলো ডক্টর শহীদুল্লাহর মত। অর্থাৎ ভাষা বিজ্ঞানীদের ভিতরে যখন কন্ট্রাডিকশন তৈরি হয়ে যাবে, আর এই কন্ট্রাডিকশনে সবসময় যার মতবাদটা প্রযোজ্য হবে, ভালো হবে, সঠিক হবে, ছিলেন ডক্টর শহীদুল্লাহর মতবাদ। তাহলে এই যদি হয়, তাহলে এবার একটু খেয়াল করি, বাংলা ভাষার উৎপত্তি এসে প্রাকৃত ভাষা থেকে, এটা নিয়ে কোনো ডাউট নাই। বাট ডক্টর শহীদুল্লাহর মতে প্রাকৃত ভাষা থেকে সপ্তম শতকে ভাষাটার নাম ধারণ করছে গৌরী প্রাকৃত। তারপর ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় প্রাকৃত থেকে দশম শতকে ভাষাটার নাম ধারণ করছে মাগধী প্রাকৃত। এই মারামারি লেগে যে ভাষাটা গেল নষ্ট হয়ে, ভাষার নাম হইল অপভ্রংশ। ফলশ্রুতিতে গৌরী প্রাকৃত হয়ে গেল ভাই গৌরী অপভ্রংশ, মাগধী প্রাকৃত হয়ে গেল মাগধী অপভ্রংশ। দুইটা জায়গায় যে আবার তারা এক জায়গায় এক হয়ে গেছে, গৌরী প্রাকৃত মাগধী অপভ্রংশ, গৌরী অপভ্রংশ, দুইটা যে আবার একটা জায়গায় আবার একটা নতুন নাম ধারণ করছে, নাম হচ্ছে বঙ্গ কামরূপী। আর এই বঙ্গ কামরূপী থেকে 3টা ভাষার উৎপত্তি হয়েছে, একটা বাংলা, একটা অসমিয়া, একটা উড়িয়া। বাংলা ভাষায় কথা কই আমরা বাংলাদেশের লোকজন, অসমিয়ায় কয় আসামের লোকজন, আর উড়িয়া ভাষায় কয় উড়িষ্যার লোকজন। এই ছিল আমাদের প্রত্যেকটা তথ্যের ইনফরমেশন। এইবার সিকোয়েন্স অনুসারে যদি বলি, প্রাকৃত ভাষা তা থেকে সপ্তম শতকে গৌরী প্রাকৃত, গৌরী প্রাকৃতের পর গৌরী অপভ্রংশ, গৌরী অপভ্রংশের পর বঙ্গ কামরূপী, বঙ্গ কামরূপী থেকে বাংলা। এই মতবাদ কে দিচ্ছেন?
শহীদুল্লাহ। আবার প্রাকৃত ভাষা থেকে মাগধী প্রাকৃত, মাগধী প্রাকৃত মাগধী অপভ্রংশ, তারপর বঙ্গকামরূপী থেকে বাংলা। এই মতবাদ কে দিচ্ছেন? ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়। এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন, তারপর আমি বলবো কিছু কথা। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, ক্লিয়ার। সবাই আমার বুঝতে একটা পারছেন? আমার একটা প্রশ্ন ছিল স্যার। যার কথা ছিল তিনি বলেন। স্যার এখানে স্যার নাম আচ্ছা আছে স্যার, স্যার, মাগধি এবং হচ্ছে গৌড়ি, স্যার এগুলো কি স্থানের নাম অনুসারে হয়েছে? কিসের নাম অনুসারে হয়েছে ভাইয়া? স্যার গৌড়ি প্রকৃত এবং মাগধি প্রকৃত এগুলো কি কোন স্থানের নাম অনুসারে হয়েছে নামগুলো? জি জি জি, বাংলাদেশের গৌড় অঞ্চলের মানুষজন যারা ছিল আদিমকালে, তাদের ভাষাটার থেকে গৌরী প্রাকৃত হয়েছে। আর পাহাড়ের অঞ্চলে, যেটা হলো আমাদের এই যে পশ্চিমাঞ্চল, যেটা বলে পূর্বাঞ্চল বা পশ্চিমাঞ্চল, চট্টগ্রামের অঞ্চল সাইডে মগ নামক একটা জাতি বসবাস করত, সেখান থেকে মাগধী আসছে। বুঝতে পারছি ভাই? থ্যাংক ইউ ওকে স্যার। ফাইন। এইবার প্রথম থেকে আমি যা যা বলছি সামারি আকারে বলবো, তারপর এখান থেকে কোশ্চেন কিরকম আসে সেটাও বলবো। আপনার কাজ হইলো আরো 4-5 মিনিট মনোযোগ সহকারে শোনা, আর কিচ্ছু না। আসেন, প্রথম দিকে যদি আমি বলি, মনোযোগ সহকারে খেলে আপনি শুনবেন। ভাষা যখন তার নিজস্ব ভাষায় না থেকে অনেকগুলো ভাষার সংস্পর্শে এসে একটা জায়গায় উপনীত হয়, তখন তাকে বলা হয় ভাষা বংশ। বাংলা ভাষা এরকম একটা ভাষা বংশের অন্তর্ভুক্ত, তাকে বলা হয় ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের দুইটা অংশ পাওয়া গেছে, একটা কেন্তম আর একটা হলো শতম। কেন্তমে কথা কইতো ইউরোপের লোকজন, শতমে কথা বলতো 4টা জাতি: ভারতীয়, ইরানীয়, মিশরীয়, আরবীয়। এর ভিতরে ইরানের জাতির আর একটা নাম হলো আর্য জাতি। তারা 200 খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষে আসে। আসার ফলে তাদের ভাষাটা আমাদের ভারতের ভাষার সাথে মিক্স হয়ে ভাষাটার নাম ধারণ করে ভারতীয় আর্য ভাষা। ভারতীয় আর্য ভাষা থেকে পরবর্তীতে দুইটা ভাষা পাওয়া যায়। লেখালেখির জন্য ভাষা পাওয়া যায় সংস্কৃত, বলাবলির জন্য ভাষা পাওয়া যায় প্রাকৃত। আজকের যে বাংলা ভাষাটা আমরা পাইছি, সেই ভাষার উৎপত্তি হয়েছে প্রাকৃত ভাষা থেকে। আবার এই প্রাকৃত নিয়ে দুইটা মতবাদ তৈরি হয়ে গেছে। ডক্টর শহীদুল্লাহর মতে প্রাকৃত থেকে 7ম শতকে গৌরী প্রাকৃত আসছে, তারপর গৌরী অপভ্রংশ, তারপর বঙ্গকামরূপী বাংলা। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে প্রাকৃত ভাষা থেকে মাগধী প্রাকৃত, মাগধী অপভ্রংশ, বঙ্গকামরূপী বাংলা। এইভাবে এই সিকোয়েন্সটা আসছে। এইটা ছিল আমাদের ভাষার উদ্ভব বিকাশ। এই পর্যন্ত স্যার, এই স্যার পর্যন্ত আমি এক জায়গায় দেখেছিলাম প্রাকৃত মানে হচ্ছে স্বাভাবিক আর জি জি অপভ্রংশ হচ্ছে বিকৃত, এই কথাটা জি কি ঠিক? জি, এই কথাটা ঠিক। প্রাকৃত মানে স্বাভাবিক, আর অপভ্রংশ মানে বিকৃত। এই কথাটা ঠিক, আপনি সঠিক কথা বলছেন। এই জন্য আপনাকে কেয়া কসমেটিকের সাহায্যে ধন্যবাদ। আপনাকে পরিবেশ বান্ধব গাছ উপহার দেওয়া উচিত, বাট পরে দেব। থ্যাংক ইউ, আপনারটা হইছে। এই স্যার পর্যন্ত একটা প্রশ্ন ছিল স্যার। জি স্যার ইরান থেকে যারা আসলো তাদের তো আমরা আর্য বলছি, তাহলে যে জি, অনার্য কোনগুলো? ওই ইরান জানকার ছাড়া, দিকে। ইরান ছাড়া যারা আছে বাকিদেরকে অনার্য বলা হয়। তাহলে স্যার এই যে ইউরোপের যে জনগোষ্ঠী ওরা তো অনার্য। অনার্য, ওরা হলো অনার্য। জি স্যার। অস্ট্রিক তাহলে দ্রাবিড়, আপনি বাঙালি জাতির উদ্ভব বিকাশ পড়লে দেখবেন আরো পাবেন। এই পর্যন্ত কি বুঝতে পারছেন? জি স্যার। এবার জি স্যার, কোশ্চেন। স্যার স্যার একটু স্ক্রিনশট নিয়ে নিই স্যার। জি শিওর শিওর। এবার কিরকম কোশ্চেন আসে এবার একটু আমার সাথে একটু শুনেন। কোশ্চেনটা স্যার কিরকম আছে বলেন। স্যার আমরা ডক্টর শহীদুল্লাহর মতামতকে কেন প্রাধান্য দিচ্ছি যদি একটু বলতেন। বেসিক্যালি এখানে বাংলা একাডেমিও বর্তমানে শহীদুল্লাহর মতভেদটাকে বেশি প্রাধান্য দেয়। আবার যেহেতু এখানে ডক্টর শহীদুল্লাহর মতটা কেন প্রাধান্য, আপনি যদি চর্যাপদ নিয়ে পড়ালেখা করা দেখবেন, ডক্টর শহীদুল্লাহর মতে চর্যাপদ নিয়ে প্রাচীন যুগের একটা মতবাদ দিচ্ছে 650 থেকে 1200, বাট ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় সহ আরো অনেকে মতবাদ দিচ্ছে 950 থেকে 1200। তো এই ক্ষেত্রে ডক্টর শহীদুল্লাহর মতবাদটা কার্যকর হয়েছে। তো ওই প্রাচীন যুগের মতবাদ থেকে যদি কার্যকর হইতে থাকে, তাহলে ওই ক্ষেত্রে আবার দেখেন ওনার যে বইগুলো আছে, তুলনামূলক অন্যান্য ভাষা বিজ্ঞানীদের বইদের চেয়ে ওনার বইয়ের তথ্যগুলো একেবারে অ্যাকুরেট মিলে যাওয়ার মতো কাছাকাছি চলে যায়। দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা বেশি কাউন্ট করি, অর্থাৎ শহীদুল্লাহর মতভেদটাকে আমরা ধরি। যদি ধরেন কোনো এক ক্লাসে আমার যদি সৌভাগ্য হয় আপনাকে চর্যাপদ পড়ানোর, তাহলে দেখবেন পুরো ক্লাস জুড়ে আমি 50 মিনিট আপনাকে খালি চর্যাপদ পড়াবো, এবং আমি এতটুকু বলতে পারি আপনি চর্যাপদ আর জীবনে ভুলবেন না। তাহলে দেখেন এই চর্যাপদের মত ক্ষেত্রে শহীদুল্লাহর মতবাদটা কার্যকর হয়েছে, এবং এটার একটা লজিক্যাল প্রমাণ আছে। প্রমাণটা যেদিন পড়াবো সেদিন বলবো। তা আপনি এই জন্য সবসময় শহীদুল্লাহর মতটা নিবেন, কারণ ওনার মতটা কাছাকাছি মিলে যায়। বুঝতে পারছি ভাই? কিন্তু স্যার সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ওজিবিএল বইটাকে তো বেসিক ধরে পড়ানো হতো ইউনিভার্সিটিতে। জি, বেসিক ধরে পড়ানো হয়, এটা আমি আপনার সাথে ডিনাই করছি না। বাট আমি এখন যে কয়টা আপনার কথা বলছি এই কয়টার সাথে ডিনাই না করে একটু মেনে নেন, শহীদুল্লাহর মতটাকে কার্যকর ধরেন।
তাহলে দেখবেন পরীক্ষার হলে কি হয়, যে কোশ্চেন গুলো হয় ওইখানে দেখবেন আবার শহীদুল্লাহর মতবাদটাকে ধরে। আর ওই যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের যে বইটার কথা বললেন না, ওইটা আসলে এখন বর্তমানে বেশ ধরা হচ্ছে। আপনার কথাও রাইট, বুঝতে পারলাম ভাই। এই ক্ষেত্রে আপনি শহীদুল্লাহর মতটা নিয়েন এই ক্ষেত্রে, জি ওকে। ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, কিছু কিছু স্পেসিফিক ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলোকে শহীদুল্লাহকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, চর্যাপদ বা এইসব ক্ষেত্রে শহীদুল্লাহর মতটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, একটু নিয়েন। আবার চর্যাপদের আরেকটা কথায় কন্ট্রাডিক্টরি মতবাদ তৈরি গেছে, সেখানে শহীদুল্লাহটা একবার প্রাধান্য দেওয়া হয় নাই, সেটাও আমি বলতাম যদি চর্যাপদ পড়াইতাম। এবার আসেন, আমি যদি এই পর্যন্ত এখান থেকে একটু বলি এমসিকিউ কিরকম আসে। ধরেন এটা অপশন, ধরেন আমি যদি বললাম এইটা অপশন এ, এইটা অপশন ডি, এইটা অপশন সি, এইটা অপশন বি। প্রশ্ন করছে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে। এই কোশ্চেনটা আপনাকে যদি করে, সিম্পল ভাবে আপনি একটু চিন্তা করেন, বাবা থেকে যদি আমি বলি দাদা থেকে বাবা, বাবা থেকে আমি, আমার থেকে আমার পরের প্রজন্ম, এই কথা যদি চিন্তা করি, অপশন এতে আছে গৌড়ী অপভ্রংশ, অপশন বি তে আছে গিয়ে আপনার মাগধী অপভ্রংশ, অপশন ডি তে আছে বঙ্গকামরূপী, অপশন সি তে আছে প্রাকৃত ভাষা। কোশ্চেন করছে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে, আপনারা ডেফিনেটলি এটার উত্তর করবেন কি ভাই, প্রাকৃত ভাষা থেকে। প্রাকৃত ভাষা। জি থ্যাংক ইউ, প্রাকৃত ভাষা। এবার ধরুন অপশনে প্রাকৃত ভাষা নাই, অপশনে আছে গৌড়ী অপভ্রংশ, মাগধী অপভ্রংশ, বঙ্গকামরূপী, ধরেন আরো একটা অন্য কিছু লিখে রাখছে। এই তিনটা অপশনে আছে। এই ক্ষেত্রে দেখেন গৌড়ী অপভ্রংশ, মাগধী অপভ্রংশ দুইটা কি সেম স্টেজের ভাষা, সেম স্টেজের ভাষা হইলেও আপনি শহীদুল্লাহর মতটাকে কি করবেন, ধরবেন। তাহলে আপনাকে যদি আবার এই ক্ষেত্রে বলে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে, অপশনে গৌড়ী গৌড়ী অপভ্রংশ। অপভ্রংশ, মাগধী অপভ্রংশ, বঙ্গকামরূপী আছে, আপনি উত্তর গৌড়ী অপভ্রংশ করবেন। আবার যদি গৌড়ী অপভ্রংশ না থাকতো তাহলে উত্তর হইতো মাগধী অপভ্রংশ, যদি মাগধী অপভ্রংশ না থাকতো তাহলে উত্তর হইতো বঙ্গকামরূপী। আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি ভাই? জি স্যার। এবার আপনার জি সাথে স্যার। আরেকটা ফানি, যেটা হলো মোস্ট ডিফিকাল্ট কোশ্চেন আপনাকে দিতে পারে। কোশ্চেনটা ধরেন এইটা ধরলো বি, বাংলা বি, এইটা হইলো গিয়ে অসমিয়া এ, উড়িয়া হইলো গিয়ে ভাই সি। আর আপনাকে এখানে ডি নাম্বারে যে অন্য আরেকটা কথা কইছে, ডি নাম্বারে আপনারা যে কইতে পারে, ধরেন ডি নাম্বারে বলছে ইংরেজি, সে ফর এক্সাম্পল বলতেই পারে, ধরেন বলছে আপনাকে প্রশ্ন করছে বঙ্গ কামরূপী থেকে নিচের কোন ভাষার উৎপত্তি হয়েছে। এই কোশ্চেনটা যদি আপনাকে করে তাহলে আপনি এটার উত্তর কি দিবেন? আগে এটা একটু বাংলা। বুঝাই দিই। দেখেন বঙ্গ কামরূপী থেকে বাংলা, অসমিয়া, উড়িয়া তিনটা ভাষারই উৎপত্তি হয়েছে। আর ইংরেজির যে উৎপত্তি বঙ্গ কামরূপী থেকে হয় নাই, এটা আপনিও জানেন আমিও জানি, তার মানে এটা আগে কাটা। এখন প্রশ্ন করছে বঙ্গ কামরূপী থেকে কোন ভাষার উৎপত্তি হয়েছে, এটার উত্তর কি হবে? এখন এটার উত্তর দুই ভাবে দেওয়া যায়। যখন কোনো একটা এমসিকিউর অপশনের দুইটা উত্তরই রাইট হয়, ধরেন চারটা অপশনের দুইটা উত্তর রাইট, এই ক্ষেত্রে ভাই সিরিয়ালে যেটা প্রথমে থাকবে সেইটা উত্তর হবে। দেখেন তো বঙ্গ কামরূপী থেকে কোন ভাষার উৎপত্তি হয়েছে, বাংলা, অসমিয়া, উড়িয়া তিনটা ভাষারই তো উৎপত্তি বঙ্গ কামরূপী থেকে হয়েছে, বাট সিরিয়ালে আগে আছে অসমিয়া, উত্তর দেওয়ার কথা ছিল অসমিয়া। কিন্তু এই কোশ্চেনটায় আমি অসমিয়া উত্তর করতে পারবো না, নিয়ম যদিও বলে অসমিয়া উত্তর করতে, বাট এটার উত্তর করব কি ভাই আমরা, বাংলা। কারণ যেহেতু আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, তো আমাকে কোশ্চেনটা ওইভাবেই করছে, জাস্ট আমাকে একটু পেঁচে ফেলাচ্ছে যে বঙ্গ কামরূপী থেকে কোন ভাষার উৎপত্তি হয়েছে। আপনি এটাকে ধরবেন কি ভাই, যখন বাংলা, অসমিয়া, উড়িয়া তিনটাই থাকবে উত্তর ধরবেন বাংলা। আদারওয়াইজ অন্য কোনো জায়গায় যদি পান যে একটা এমসিকিউর উত্তর দুইটাও হইতে পারে, তিনটাও হইতে পারে, সেই ক্ষেত্রে সিরিয়ালে যেটা প্রথমে থাকবে ওইটা উত্তর হবে। আমি মনে হয় কথা এবং প্যাচ বুঝাইতে পারছি। যদি জি স্যার। সবাই স্যার সবাই- সময় যদি সেকেন্ডটা যদি আমরা চয়েস করে অ্যান্সার দিই তাহলে সেক্ষেত্রে কি কোনো ভুল হবে অ্যান্সারের কোনটা ক্ষেত্রে? কোনটা দিবেন ভাই? যদি সেকেন্ডটা, প্রথমটা রাইট ঠিক আছে, বাট আমি সেকেন্ডটা যদি দেওয়ার দেই তাহলে কি সেক্ষেত্রে ভুল হবে অ্যান্সার? অবশ্যই ভুল হবে। যখন দুইটা অপশন রাইট হবে তখন দ্বিতীয়টা আপনি কখনো উত্তর করতে পারবেন না, আপনাকে প্রথমটাই উত্তর করতে হবে। জি স্যার, বুঝতে পারছি। এটা আপনাকে প্রথমটা করতে হবে। আর এইটা একটু ব্যতিক্রম, এটার উত্তর বাংলা দিতে হবে, আমি যদি ভুল না করি। এই পর্যন্ত ক্লিয়ার ভাই? জি সবাই স্যার, বুঝতে ক্লিয়ার পারছেন? আছে। থ্যাংক ইউ আচ্ছা, স্যার। এই পর্যন্ত যদি বুঝতে পারেন, বাংলা ভাষা নিয়ে আরো কিছু কথা আছে। কথাগুলো কি ভাই? ভাষাভাষীর দিক থেকে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মাতৃভাষা। কত ভাই? ষষ্ঠ ষষ্ঠ বৃহত্তম বৃহত্তম মাতৃভাষা। এখন আপনাদের মনে অনেকের প্রশ্ন হইতে পারে যে ভাইয়া এইখানে যে একটু প্রবলেম আছে মাতৃভাষা, এই প্রবলেম কি ভাই? আমি তো অনেক জায়গায় বইতে পড়ছি ভাষাভাষীর দিক থেকে বাংলা পৃথিবীর 14th বৃহত্তম মাতৃভাষা।
তাহলে আমি এখন কেন ষষ্ঠ দেব? আপনি কথা যেটা পড়ছিলেন সেটাও রাইট ছিল, বাট বিষয় তথ্যটা আপডেট হয়েছে। আপনাকে এখন যদি কোশ্চেন করে ভাষাভাষীর দিক থেকে বাংলা পৃথিবীর কততম বৃহত্তম মাতৃভাষা, উত্তর হবে ভাই কি ষষ্ঠ বৃহত্তম মাতৃভাষা। এবং ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান বললে উত্তর হবে ভাই ধ্বনি। ভাষার মূল উপাদান ধ্বনি, বাট ভাষার মূল উপকরণ উত্তর হবে কি ভাই বাক্য। তাহলে আপনাকে যদি কোশ্চেন করে ভাষার মূল উপাদান কি, উত্তর হবে ধ্বনি। ভাষার মূল উপকরণ কি, উত্তর হবে কি ভাই বাক্য। পৃথিবীতে কত হাজারের বেশি ভাষা প্রচলিত আছে? উত্তর ভাইয়া 3,500-এরও বেশি ভাষা প্রচলিত আছে। তাহলে পৃথিবীতে কত হাজারের বেশি ভাষা প্রচলিত আছে? উত্তর 3,500-এর বেশি ভাষা প্রচলিত আছে। বাংলা ভাষায় কথা বলে কত কোটি লোক? ভাই প্রায় 30 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে। বাংলা ভাষায় কথা বলে কত কোটি লোক? প্রায় 30 কোটি লোক। এবং দেশ কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য দেখা যায়। দেশ কাল ও পরিবেশ ভেদে কিসের পার্থক্য দেখা যায়? উত্তর ভাষার পার্থক্য দেখা যায়। ভাইয়া প্রতিটা ভাষার কয়টা লিখিত রূপ থাকে? আমার বইয়ে আছে একটু অন্যরকম, বাট এটার উত্তর করবেন প্রতিটা ভাষার 2টা লিখিত রূপ পাওয়া যায়। 2টা লিখিত রূপ কি ভাই? একটার নাম হইলো ভাই লৈখিক, আর একটাকে আমরা বলি কি ভাই মৌখিক। মৌখিক। তাহলে একটা মৌখিক। হলো লৈখিক আর একটার নাম হলো মৌখিক। এই মৌখিকটা যদি আমি এখানে লিখি তাহলে একটা লৈখিক একটা গেল মৌখিক। মজার বিষয় হলো এই লৈখিকেরও 2টা রূপ আছে, মৌখিকেরও 2টা রূপ আছে। লৈখিকের রূপ 2টা কি কি আছে ভাই? একটা সাধু আর একটার নাম হলো কি চলিত। আবার মৌখিকেরও কয়টা রূপ আছে ভাই? 2টা, একটা চলিত আর একটার নাম কি ভাই আঞ্চলিক ভাষা। আঞ্চলিক বা উপভাষা। ভেরি গুড। আঞ্চলিক ভাষার আরেক নাম কি ভাইয়া? উত্তর হলো গিয়া সরি উত্তর হলো গিয়া উপভাষা। তাহলে আমি যদি এই পর্যন্ত একটু দেখি একটা জিনিস দেখেন, এই লৈখিক এবং মৌখিকে একটা ভাষা কমন, ভাষাটার নাম চলিত। 2টা জায়গায় দেখেন আপনি এই ভাষাটা পাবেন। এটা একটু খুঁজলেই দেখেন পাইছি। বইতে একটু অন্যরকম আছে, বাট আপনার লেকচার আমি যেটা পড়াচ্ছি ক্লাসে ওইটা পড়েন। তাহলে প্রথম থেকে যদি বলি, ভাষাভাষীর দিক থেকে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মাতৃভাষা। ভাইয়া ভাষার মূল উপাদান কি? উত্তর ভাষার মূল উপাদান ধ্বনি। ভাই ভাষার মূল উপকরণ কি? উত্তর ভাষার মূল উপকরণ বাক্য। ভাই পৃথিবীতে কত হাজারের বেশি ভাষা প্রচলিত আছে? উত্তর 3,500-এর বেশি ভাষা প্রচলিত আছে। ভাই দেশ কাল ও পরিবেশ ভেদে কিসের পার্থক্য দেখা যায়? উত্তর ভাষার পার্থক্য দেখা যায়। ভাই প্রতিটা ভাষার কয়টা লিখিত রূপ পাওয়া যায়? উত্তর 2টা লিখিত রূপ পাওয়া যায়। ভাই রূপ 2টা কি কি? একটা লৈখিক আর একটার নাম কি মৌখিক। ভাই লৈখিকের রূপ কয়টা? উত্তর 2টা, একটা সাধু আর একটার নাম চলিত। ভাইয়া মৌখিকের রূপ 2টা কয়টা? উত্তর 2টা, একটা চলিত আর একটা আঞ্চলিক। ভাই আঞ্চলিক ভাষার আর একটা নাম কি ভাষা? উত্তর উপভাষা। এই ছিল ভাষা নিয়ে একটু কথা বলা। এই পর্যন্ত কি বুঝতে পারছেন? জি ভাইয়া। জি, জি এই স্যার। পর্যন্ত যদি বুঝতে পারেন, এখানে আর একটা জিনিস আছে, পার্থক্যের বিষয় আছে। এখানে আর একটা জিনিস আছে, সাধু এবং চলিত ভাষার একটা পার্থক্য আছে। ভাই পার্থক্যগুলো কি? আবার বইয়ে একটা পার্থক্য দেওয়া আছে, আর আমি 4-5টা পার্থক্য মুখে বলি। 2টার ভিতরে 2টাই আপনি পড়েন, বাট আমার মুখেরটা যেটা শুনবেন এটা বেশি ইম্পর্টেন্ট। কিরকম দেখেন, নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী ভাষার নাম সাধু ভাষা। তাহলে উপযোগী ভাষার নাম কি ভাই? চলিত ভাষা। চলিত ভাষা। তৎসম শব্দ বেশি ব্যবহার করা হয় কোথায় ভাই? সাধু ভাষায়। তদ্ভব শব্দ বেশি ব্যবহার করা হয় কোথায় ভাই? চলিত ভাষায়। সর্বনামক ক্রিয়াপদ বেশি ব্যবহার করা হয় কোথায়? উত্তর সাধু ভাষায়। সর্বনামক ক্রিয়া একটু মাইকটা একটু মিউট করে নিয়েন ভাইয়া। সর্বনামক ক্রিয়াপদ বেশি ব্যবহার করা হয় কোথায় ভাই? সাধু ভাষায়। সর্বনামক ক্রিয়াপদ কম ব্যবহার করা হয় কোথায় ভাইয়া? উত্তর চলিত ভাষায়। দলিল দস্তাবেজের ভাষার নাম কি ভাইয়া? সাধু ভাষা। মানুষের মুখের ভাষার নাম কি ভাইয়া? চলিত ভাষা। অপরিবর্তনশীল ভাষার নাম কি ভাইয়া? সাধু। পরিবর্তনশীল ভাষার নাম কি ভাইয়া? চলিত। এখন এই পর্যন্ত যদি একটু বলি, যার মাইকটা অন আছে মাইকটা একটু মিউট করে নিয়েন। এবার আবার একটু প্রথম থেকে বলি, নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী ভাষার নাম সাধু ভাষা। তাহলে উপযোগী ভাষার নাম চলিত ভাষা। আমরা বলছিলাম তৎসম শব্দ বেশি ব্যবহার করা হয় সাধু ভাষায়, তদ্ভব শব্দ বেশি ব্যবহার করা হয় চলিত ভাষায়, সর্বনামক ক্রিয়াপদ বেশি ব্যবহার করা হয় সাধু ভাষায়, কম ব্যবহার করা হয় চলিত ভাষায়। দলিল দস্তাবেজের ভাষার নাম সাধু, মানুষের মুখের ভাষার নাম চলিত। অপরিবর্তনশীল ভাষার নাম সাধু, পরিবর্তনশীল ভাষার নাম চলিত। এই পার্থক্যগুলো আমরা পড়ছিলাম। এখন প্রথম থেকে যদি পুরো ভাষা নিয়ে আমি সামারি দেই, সামারিটা একটু শুনেন, আপনার পুরো জিনিসটা পড়া হবে।
সামারি একেবারে প্রথম থেকে দেব ভাষা নিয়ে, তারপর আমরা ধ্বনি ও বর্ণ প্রকরণে যাব। ভাষা নিয়ে সামারি দিলে যদি দেই, আমরা বলছিলাম যে ভাষা যখন অন্য কোনো ভাষার সংস্পর্শে চলে আসে তখন তাকে বলি ভাষা বংশ। বাংলা ভাষা এরকম একটা ভাষা বংশের অন্তর্ভুক্ত, তার নাম ইন্দো ইউরোপীয় ভাষা। এটা থেকে দুইটা অংশ পাই, একটা কেন্তম আর একটা শতম। কেন্তমে কথা বলতো ইউরোপের লোকজনগুলো, শতমে কথা বলতো চারটা জাতি, ভারতীয়, ইরানীয়, মিশরীয়, আরবীয়। ইরানীদের আরেকটা নাম ছিল আর্য জাতি, তারা 200 খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষে আসে। আসার পর তাদের ভাষার সাথে মিশা ভারতীয় ভাষাটার নাম হয়ে যায় ভারতীয় আর্য ভাষা। ভারতীয় আর্য ভাষা থেকে পরে আমরা দুইটা ভাষা পাই, একটা লেখার জন্য সংস্কৃত, বলার জন্য পাই প্রাকৃত। বর্তমানে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে প্রাকৃত ভাষা থেকে। এইখানে আবার দুইটা মতবাদ হয়। ডক্টর শহীদুল্লাহর মতে প্রাকৃত থেকে 7ম শতকে গৌরী প্রাকৃত আসছে, তারপর গৌরী অপভ্রংশ, তারপর আসছে বঙ্গকামরূপী, পরে আসছে বাংলা। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 10ম শতকে মাগধী প্রাকৃত, মাগধী অপভ্রংশ, মাগধী, তারপর দেখুন বঙ্গকামরূপী, বঙ্গকামরূপীর পর আসছে বাংলা। এইভাবে ভাষার উৎপত্তি হয়েছে। ভাষার মূল উপাদানের নাম ধ্বনি, ভাষার মূল উপকরণের নাম বাক্য। পৃথিবীতে প্রায় 3500-এর বেশি ভাষা প্রচলিত আছে। ভাষাভাষীর দিক থেকে বাংলা পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম মাতৃভাষা। বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি লোক। দেশ, কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য হয়। আমরা আরো পড়ছিলাম প্রতিটা ভাষার দুইটা রূপ পাই, একটা লৈখিক, একটা মৌখিক। লৈখিকের রূপ দুইটা, একটা সাধু, একটা চলিত। মৌখিক রূপ দুইটা, একটা চলিত, একটা আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষার আরেকটা মূল উপভাষা। লৈখিক এবং মৌখিকে একটা ভাষা কমন, ভাষাটার নাম চলিত। আমরা আবার একটা পার্থক্য পড়ছিলাম, নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী ভাষার নাম সাধু ভাষা, উপযোগী ভাষার নাম চলিত ভাষা। তৎসম শব্দ বেশি ব্যবহার করা হয় সাধু ভাষায়, তদ্ভব শব্দ বেশি ব্যবহার করা হয় চলিত ভাষায়। সর্বনাম ক্রিয়াপদ বেশি ব্যবহার করা হয় সাধু ভাষায়, কম ব্যবহার করা হয় চলিত ভাষায়। দলিল দস্তাবেজের ভাষার নাম সাধু, আর মানুষের মুখের ভাষার নাম চলিত। অপরিবর্তনশীল ভাষার নাম সাধু, পরিবর্তনশীল ভাষার নাম চলিত। এই ছিল ভাষা নিয়ে পড়ানো। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিই। স্যার আগের পেজটা একটু স্ক্রিনশট দিব স্যার, একটু দিন। জি স্যার, ওটা মিস আছে স্ক্রিনশটটা। দেন এটার স্যার একটা জনসংখ্যার দিক থেকে মনে হয় বাংলা ভাষার অবস্থান 7ম, আমরা তো মাতৃভাষার দিক থেকে জানি 6ষ্ঠ। আচ্ছা 7ম, ওর অবস্থানের দিক থেকে 7ম, এটা ঠিক আছে। আপনাকে যদি দুইভাবে বলে কোশ্চেন দুইভাবে আসতে পারে, দুইভাবে যেভাবে আসবে ওইভাবে উত্তর করবেন। ভাষাভাষীর দিক থেকে 6ষ্ঠ, আর অবস্থানের দিক থেকে 7ম, দুইভাবেই পড়বেন। বুঝতে ঠিক আছে। পারছি? এবার জি একটু স্যার। খেয়াল করি। আমার বইয়ে আরো কিছু তথ্য দেওয়া আছে, স্ক্রিনশট দেওয়ার আমি সময় দিচ্ছি। আমার বইয়ে আরো কিছু তথ্য আছে, দেখবেন বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যে ব্রাহ্মী লিপি, খরষ্ট লিপি, কুটিল লিপি, এই লিপি সেই লিপি নিয়ে অনেকগুলো কথা বইয়ের একটা অংশে দেওয়া আছে। স্যার এবং ভারতীয় লিপিমালা এটা। হ্যাঁ স্যার ভারতীয় লিপিমালা। হ্যাঁ, ওইখানে ওই জায়গায় কিছু কথা দেওয়া আছে। এই লিপিমালা নিয়ে যে কথাগুলো আছে, বাসায় একটু মনোযোগ সহকারে নিজে একটু সিরিয়াল বাই পড়বেন, বাকিটা বুঝে যাবেন। এবার স্ক্রিনশট নেন। আশা করি স্ক্রিনশট নেওয়া শেষ। এবার স্ক্রিনশট যদি নেওয়া শেষ হয়, আমি মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক পড়ামু, তার নাম ধ্বনি ও বর্ণ প্রকরণ। এই ধ্বনি ও বর্ণ প্রকরণ টপিক থেকে আপনি শিওর থাকেন একটা কোশ্চেন 100% আসে। এটা বিসিএস বলেন, ব্যাংক বলেন, নন ক্যাডার বলেন, প্রাইমারি বলেন, এনটিআরসি বলেন, সব জায়গায় এই ধ্বনি ও বর্ণ প্রকরণ টপিকটা কেমন জানি যারা কোশ্চেন করে তাদের পছন্দের টপিক, এখান থেকে কোশ্চেন আসে। তাই চলুন, এটা নিয়ে পড়াইতে গেলে আমরা আগে কিছু জিনিস সম্পর্কে জানি। এই জিনিস সম্পর্কে জানি না, তারপর পড়াই। একটার নাম হইলো ভাই ধ্বনি, একটার নাম হইলো ভাই বর্ণ, একটার নাম হইলো অক্ষর, একটার নাম হইলো ভাই শব্দ, আর একটাকে আমরা বলি কি ভাই, বাক্য। এই 5টা জিনিস সম্পর্কে আগে আমাদের ধারণা জানা লাগবে বা থাকা লাগবে, তারপর আমরা পুরো টপিকটা পড়বো, দেখবেন আমরা সবাই বুঝে গেছি। আসেন ভাইয়া, ধ্বনি কারে বলে? যেটা আমরা কানে শুনি, চোখে দেখি না, এটাকে বলা হয় ধ্বনি। কিরকম? ধরেন আমি মুখে বললাম ক, এটা আপনি কানে শুনছেন, চোখে দেখেন নাই, এটাকে বলা হয় ধ্বনি। আর এই ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্নকে কি বলা হয় ভাই? বর্ণ। কেমনে? আমি যদি বলি ভাই ক, এটা আমি বোর্ডে লিখলাম, মুখে বললাম ক, আমি কোনো জায়গায় লিখি নাই, আপনি দেখেন নাই, এটা বর্ণ। বাট এই ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্ন যখন আমরা দেখতে পাই তখন হয়ে যায় বর্ণ। কিরকম? এই যে ক লিখলাম, এইটা আপনি দেখতে পাইছেন।
আবার বিভিন্ন স্কুল কলেজের ওয়াশরুম গুলোতে যখন পরীক্ষা দিতে চান তখন লেখা দেখবেন A+B। এই এতে হয় আবুল, বিতে হয় বুলবুলি। তারা একজন আরেকজনের মন দেওয়া নেওয়া করছে, সেটা ডাজেন্ট ম্যাটার। বাট এই যে A+B আপনি চোখে দেখছেন, এটাকেও বলা হয় বর্ণ। দ্যাট মিনস বললাম, যেটা কানে শুনি তার নাম হইল ধ্বনি। আর ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্ন তাকে কি বলা হয়? উত্তর, তাকে বর্ণ বলা হয়। এই পর্যন্ত মনে হয় আমি বুঝাইতে পারছি। তাহলে কানে শুনবো তার নাম হবে ভাই ধ্বনি, আর ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্ন যেটা পাবেন তার নাম কি হবে ভাই? এটার নাম হবে বর্ণ। তাহলে ধ্বনি আর বর্ণ এই পর্যন্ত বুঝতে পারছেন? কারো কি কোনো প্রশ্ন আছে ধ্বনি আর বর্ণ নিয়ে? না স্যার। প্রশ্ন নাই। ধ্বনি আর বর্ণ নিয়ে যদি প্রশ্ন না থাকে, তারপরে দেখেন এখানে আমরা যেটা পাবো, একটা জিনিস হলো ভাই, শব্দ আছে একটা, আর একটা দেওয়া আছে অক্ষর। ভাই এই দুইটা জিনিস আমরা একই সাথে একটু পড়ি। দেখেন তো, আপনি ইংলিশে যখন পড়ছিলেন, ছোটবেলা যখন আপনি স্কুলে গেছিলেন, তখন বড় বড় ইংলিশ শব্দ পাইলে আমাদের টিচার বলতো যে বাবা, যখন তুমি এটা পুরোটা পড়তে পারবা না তখন তুমি এটা ভেঙে ভেঙে পড়বা। কিরকম? যেমন আমাদের টিচার পড়াইতো, তেমন আমাদের পড়তাম। কিরকম? একটা শব্দ দেখেন লেখা আছে ইন্ট্রোডাকশন। এই যে ইন্ট্রোডাকশন শব্দটা লিখছি, এই ইন্ট্রোডাকশন শব্দটা একভাবে পড়তে গেলে বা একটানে পড়তে গেলে কষ্ট হয়ে যেত। তার জন্য আমাদের টিচার বলতো বাবা ভেঙে ভেঙে পড়বা। তা আমরা পড়তাম ইন্ট্রোডাকশন। এই যে শব্দটারে ভাঙে ভাঙে পড়লাম, পড়তে যেয়ে দেখলাম এটার 4টা অংশ পাইছি। এই পুরো শব্দটাকে যে ভাঙা 4টা অংশে পড়লাম, এটাকে বলা হয় সিলেবাল। ইংলিশে সিলেবাল বলা হয়, বাংলায় বলা হয় অক্ষর। ইংলিশে যেটাকে বলা হয় ওয়ার্ড, বাংলায় সেটাকে বলা হয় শব্দ। দ্যাট মিনস আমি বলতে চাইছি যে কোনো একটা শব্দকে ভাঙলে, শব্দকে ভাঙার পর যে ক্ষুদ্রতম অংশটা পাওয়া যায়, ওই অংশটাকে আর ভাঙা বা বিশ্লেষণ করা যায় না। ওই প্রত্যেকটা অংশকেই বলা হয় অক্ষর। আর এই অক্ষর জড়িত কার সাথে ভাই? উচ্চারণের সাথে। সিম্পল হইতে আমি আরেকটু বলি, কোন একটা শব্দকে ভাঙলে শব্দের যে ক্ষুদ্রতম অংশ পাওয়া যায়, যে অংশটাকে আর ভাঙা যায় না, ওই অংশটাকেই বলা হয় অক্ষর। যেমন এই ইন্ট্রোডাকশন শব্দে অক্ষর আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা। দ্যাট মিনস ইন্ট্রোডাকশন শব্দে অক্ষর আছে 4টা। এখন বাংলা দিয়ে যদি বুঝাই কেমনে আসে, যেমন ধরে দেখেন, সরি, বাংলা দিয়ে যদি আমি একটু বুঝাই তাহলে বিষয়টা কেমনে আসে একটু খেয়াল করেন। যেমন একটা শব্দ পাইলাম আমরা ডুবন্ত। এই ডুবন্ত শব্দটাকে বিশ্লেষণ করলে পাই ডুব যোগ অন্ত। এখন আপনারা যদি বলা হয় ভাই ডুবন্ত শব্দে অক্ষর কয়টা, তাহলে আপনি কি বলবেন? যে ভাই ডুবন্ত শব্দে অক্ষর 2টা। কিরকম? একটা ডুব আর একটা হলো অন্ত। এটা যারা কইবেন এরা ভুল বলছেন। ডুবন্ত শব্দে আপনি যেভাবে ভাঙছেন এটা বলা হয় প্রকৃতি ও প্রত্যয়, এটাকে অক্ষর বলেন না। ডুবন্ত শব্দটাকে আপনি উচ্চারণ করেন, ভেঙে ভেঙে উচ্চারণ করেন। দেখেন তুমি ভেঙে ভেঙে উচ্চারণ করলে পাই কি? ডুব যোগ অন যোগ কি ভাই? তো এই যে আপনি ভেঙে ভেঙে উচ্চারণ করলে যে এইটা পাইছেন না, দ্যাট মিনস এইটা হইল অক্ষর। তার মানে ডুবন্ত শব্দ অক্ষর আছে কয়টা ভাই? 3টা। আবার আমি যদি বলি একটা শব্দ ভাইয়া বিদ্যালয়, এই বিদ্যালয় শব্দটাকে যদি আপনি ভাঙেন, আপনি কিভাবে ভাঙবেন আমি জানি। আপনি কইবেন বিদ্যা যোগ আলয় ইকুয়াল টু কি ভাই? বিদ্যালয়। তাহলে এই বিদ্যা যোগ আলয় আপনি যেটা ভাঙছেন না, এটা আসলে অক্ষর বলেন না, এটাকে বলা হয় ভাই সন্ধি। এটা হলো কি ভাই? সন্ধি। তাহলে অক্ষর কেমনে পাবো ভাই? উচ্চারণ করেন। উচ্চারণ করতে গেলে আপনি যেখানে যেখানে আটকায়া যাবেন ওইটাই এক একটা অক্ষর হবে। কিরকম? বিদ্যালয় শব্দে ভাঙতে গেলে আমি দেখেন পাই বিদ যোগ দা যোগ লয় ইকুয়াল টু কি ভাই? বিদ্যালয়। এই যে বিদ যোগ দা যোগ লয়, এটাকে বলা হয় অক্ষর। এটাকে কি বলা হয়? অক্ষর। এবং এটার আগে যদি আমি জাস্ট একটা কথা লাগাই দিই ভাই মহা, এই মহা যদি লাগাই তাহলে কথাটা হয়ে যায় কি ভাই? মহাবিদ্যালয়। তাহলে দেখেন এই বিদ্যালয়ের আগে আরেকটা শব্দ চলে আসবে ভাই মহা। তাহলে এই মহাবিদ্যালয় শব্দ অক্ষর আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা। এইভাবে আপনাকে যদি আমি আবার একটা কোশ্চেন করি ভাই, বিশ্ববিদ্যালয় শব্দে, বিশ্ববিদ্যালয় এই শব্দে অক্ষর আছে কয়টা? এই কোশ্চেনটা যদি আমি আপনাকে করি
তাহলে এটার উত্তর কি দিবেন? পাঁচটা। স্যার 5টা হবে স্যার। পাঁচটা আছে তাই না? স্যার পাঁচটা 5টা কেন? গুড, ভেরি গুড, সবাইকে ধন্যবাদ যে আপনারা বুঝতে পারছেন। পাঁচটা কিরকম ভাই? এই 20টা 20 শব্দকে বাংলা 20, তারপর বলুন কি শো। ভাই? শো। শো। আর বিদ্যালয়ে আছে কয়টা ভাই? 3টা। 3টা তাহলে কয়টা হয়েছে ভাই? 5টা। 5টা একটুকে ভাঙছি। তাহলে আমাকে একটু বলেন তো ভাই, চলন্ত শব্দ অক্ষর আছে কয়টা? চলন্ত শব্দ অক্ষর আছে কয়টা? তিনটা। ভেরি গুড। চল যোগ ও অন যোগ তো, তো তাহলে অক্ষর কয়টা ভাই? 3টা। ভাই বান্ধবী শব্দ অক্ষর আছে কয়টা? স্যার এই যে 3টা বান্ধবী, তিনটা। ভেরি গুড। কি কি আছে ভাই? বান তিনটা। ও বি, তাহলে অক্ষর কয়টা আছে? 3টা। বাট ফ্যাক্ট হইলো এই মা শব্দে অক্ষর আছে কয়টা? 2টা। মা 2টা। না, মা একটা। একটানে পড়া আর যায়, এখানে তো যেটা কোনো একটানে উচ্চারণ করা যায় এটাকে বলা হয় একাক্ষর। কি অক্ষর বলা হয়? একাক্ষর। এই যে স্যার দেখেন মা, আবার দেখেন ভাই বউ, এটা একটানে পড়া যাচ্ছে, একটানে উচ্চারণ করা যাচ্ছে, এখানে অক্ষর আছে একটা। যেটা একটানে পড়া যাবে, একটানে উচ্চারণ করা যাবে, সেটাকে বলি একাক্ষর। মা, বউ, এটা একাক্ষর। আবার শব্দ পাবেন ভাই ভাই, এটাকে বলা হয় কি ভাই? একাক্ষর, কারণ এখানে অক্ষর আছে একটা। বলেন যিনি বলতেছিলেন। স্যার মা যদি আমরা একটানে বলি সেখানে তো একটা বিভক্তি সরে আসে লাস্টের দিকে। এখন এই জন্যই মানে কনফিউশনে যে আসলে 2টা অক্ষর কিনা একটা অক্ষর। আচ্ছা, অক্ষরটা হলে ভাই উচ্চারণের সাথে জড়িত। আর আমরা যেটা মা পড়ছি না, এই যে ম যোগ আ, আপনি যদি এইভাবে বলেন, যদি আপনাকে কোশ্চেন করা হয় ভাই বর্ণ কয়টা, এইভাবে যদি আপনাকে কোশ্চেন করতে ভাই মা শব্দে বর্ণ কয়টা, তাহলে উত্তর হইতো ভাই 2টা। আবার বউ শব্দে বর্ণ কয়টা ভাই? একটা ব আর একটা হলো রস্য। বর্ণ 2টা, বাট অক্ষর কয়টা ভাই? একটা। বর্ণটা হলে সেটাকে বিশ্লেষণ করা হয়, আর অক্ষরটা হলো উচ্চারণের সাথে জড়িত। তাহলে মা, ভাই, বউ একটানে পড়া যাচ্ছে, দ্যাট ইজ এখানে একটা অক্ষর আছে, এটাকে বলা হয় একাক্ষর। এখান থেকে কোশ্চেন দিবে কিরকম জানেন? নিচের কোন শব্দটা একাক্ষর, তাহলে এই মা, ভাই, বউ যেটা একটানে পড়া যাবে সেটা হবে একাক্ষর। অথবা আপনাকে কোশ্চেন দিবে বিশ্ববিদ্যালয়ের শব্দ অক্ষর আছে কয়টা, উত্তর 5টা। আর যখনই অক্ষরের কথা বলবে তখন আপনি উচ্চারণ করবেন শব্দগুলা, উচ্চারণ করতে করতে যেখানে যেখানে আটকে যাবেন সেটাই এক একটা অক্ষর হবে। আমি মনে হয় বুঝাইতে পারছি। জি স্যার বুঝতে স্যার পারছি স্যার। বনও কি এক অক্ষর? বন বন। একাক্ষর ভাই, বন একটা নেই পড়া যাচ্ছে, বন বন একাক্ষর, বন বন একাক্ষর। ওকে ফাইন। তাহলে এই যে শব্দ এবং অক্ষর নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমি শব্দকে বিশ্লেষণ করলে যেটা পাই অক্ষর, তাহলে তো আমি কথাটা এবার ঘুরেও বলতে পারি, কয়েকটা অক্ষর মিলে আমি যেটা পাই তাকে শব্দ বলে, বলা যায় কিনা? যাবে স্যার। যায়। আবার কয়েকটা শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব প্রকাশ করে তাকে আমরা বলি বাক্য। যেমন বাবু খাইছো, এই যে বাবু একটা শব্দ, খাইছো আর একটা শব্দ, এই দুটো শব্দ মিলে মনের ভাব প্রকাশ করছে। আচ্ছা, যিনি যিনি দেখেন যে ভদ্রলোক বা ভদ্র মহিলা যার মাইকটা আনমিউট করে তিনি একটু বন্ধ করে দেন। তাহলে কয়েকটা শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করলে তাকে বলা হয় বাক্য। যেমন বাবু খাইছো। আলমগীর ভাই আপনার মাইকটা একটু অফ করেন। একটু ভাই একটু দেখেন, আপনি আমাদের একটু সহযোগিতা করেন ভাই, থ্যাংক ইউ সহযোগিতার জন্য। তাহলে কয়েকটা শব্দ পাশাপাশি বসে মনের ভাব, তানজিনা খাতুন মাইকটা অফ করেন। কয়েকটা শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব প্রকাশ করে তাকে আমরা বলি বাক্য। যেমন আমরা স্যার একটা কথা বলি। ভাই একটু সতর্ক হন। বলেন। এই যে দেখেন তো কার মাইকটা, আচ্ছা মিউট করে দিছে আপনাকে, যে ভদ্রলোক বা ভদ্র মহিলা, তারপরে যদি আপনি আনমিউট করেন, এটা তো আসলে আমাদেরকে আসলে সহযোগিতা করা হয় না। রিকোয়েস্ট করছি, ইটস অ্যান অনারারি রিকোয়েস্ট টু ইউ, ভাই হন আর আপু হন, প্লিজ একটু আমাদেরকে সহযোগিতা করেন, কথা না বলি। বলেন, যিনি কোশ্চেন বলতেছিলেন, কোশ্চেন করতেছিলেন, তিনি বলেন। স্যার এটাই বলতে চাইছিলাম যে হোস্ট থেকে সবাইকে মিউট করে দিলে কেউ কিছু বলতে চাইলে হ্যান্ড রেজ করে হয়তোবা বললো। আমার হোস্ট ওইখানে আছে, ওনাকে আনমিউট করা হয়েছে, তারপরে মানে ওনাকে মিউট করা হয়েছে, তারপর উনি আনমিউট করে নিছে। এখন আপনাকে যদি মিউট করার পর আপনি আনমিউট করেন, এই দায়িত্ব কে নিবে তাহলে ভাই? কিছু করার এটা থাকে না আসলে। এটা তো আমার আর আপনার দায়িত্ব, রেসপন্সিবিলিটি আমার আর আপনার। আমি যদি সচেতন হই তাইলেই হয়ে যায়। ওকে ফাইন। তাহলে আমরা প্রথম থেকে যদি বলি, আমরা যেটা কানে শুনি তাকে বলা হয় ধ্বনি।
আর ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্নকে কি বলা হয়? উত্তর বর্ণ বলা হয়। শব্দকে বিশ্লেষণ করলে শব্দের যে ক্ষুদ্রতম অংশ পাই তাকে বলি অক্ষর, আর কয়েকটা অক্ষর মিলে যেটা পাই তাকে বলা হয় শব্দ। কয়েকটা শব্দ মিলে মনের ভাব প্রকাশ করে আমরা যেটা পাই তাকে বলা হয় বাক্য। এই পর্যন্ত যে বুঝাইলাম, কারো কি কোনো প্রশ্ন আছে ভাই? এই পর্যন্ত বুঝাইলাম, কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। নাই, নাই। না প্রশ্ন যদি না থাকে, এইবার আমরা মনোযোগ সহকারে আমাদের টপিকটা পড়তে পারি। বাংলা ভাষায় ভাই স্বরবর্ণ আছে 11টা, ব্যঞ্জন বর্ণ আছে 39টা, এই টোটাল মিলে বর্ণ আছে ভাই 50টা। এই 50টা বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা। আর বর্ণমালা কয়টা? উত্তর একটা। তাহলে আপনাকে যদি পরীক্ষায় কোশ্চেন করে, কিভাবে কোশ্চেন আসুন বুঝাই দিচ্ছি। স্বরবর্ণ কয়টা? 11টা। ব্যঞ্জন বর্ণ কয়টা? 39টা। টোটাল বর্ণ কয়টা? উত্তর 50টা। বর্ণমালা কয়টা? এই 50টা বর্ণকেই একত্রে বর্ণমালা বলে, এই জন্য বর্ণমালা একটা। এক্সাম্পল দিয়ে বুঝাই, ধরেন এটা একটা গাছ, গাছের এই দিকে একটা ডাল গেছে, এই দিকে একটা ডাল গেছে, এই ডালে 39টা ফল, এই ডালে 11টা ফল, এই 11 আর 39 মিলে টোটাল গাছে ফল কয়টা ভাই? 50টা। বাট গাছ কয়টা? একটা। দ্যাট ইজ ওয়াই আমাদের বাংলা ভাষার যতগুলো কথা আমরা দৈনন্দিন জীবনে বলি বা ব্যবহার করি, সবগুলো এই 50টা বর্ণ ব্যবহার করেই আমরা লিখি বা করি বা বলে থাকি। দ্যাট ইজ ওয়াই আপনাকে যদি প্রশ্ন করা হয় বর্ণমালা কয়টা, উত্তর হবে একটা। বর্ণ কয়টা? উত্তর হবে 50টা। এখান থেকে কোশ্চেন আসতে পারে কিরকম, যেমন দেখেন এখান থেকে কোশ্চেন আসতে পারে অপশন এ ধরেন একটি, অপশন বি 50টি, অপশন সি 49টি, অপশন ডি আপনাকে বলতে পারে 48টি। প্রশ্ন করছে বাংলা ভাষায় বর্ণ কয়টা, এই কোশ্চেন যদি করে তাহলে এটার উত্তর হবে ভাই 50টা। এর নিয়ে কোনো প্রবলেম নাই। আপনাকে প্রশ্ন করছে বাংলা ভাষায় বর্ণমালা কয়টা, এই কোশ্চেন যদি আপনাকে করে তাহলে উত্তর হবে কয়টা ভাই? একটা। বাট আপনাকে এবার কোশ্চেনটা করছে এইরকম, কোশ্চেনটা আপনাকে বিদঘুটে কোশ্চেন করছে। কোশ্চেনটা করছে এইরকম যে বাংলা ভাষায় বর্ণমালা কয়টা। এই যে বাংলা ভাষায় বর্ণমালা কয়টা, আমরা সবাই জানি বর্ণমালা একটা, বাট এখানে কোনো জায়গায় কি অপশনে বর্ণমালা একটা আছে? নাই। যদি না থাকে তখন আবার বর্ণমালা এই 50টা রাইট দিবেন। আমি মনে হয় বুঝাইতে পারছি পেজটা। জি স্যার স্যার। একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। এরকম কি স্যার প্রশ্ন কোনো সময় আসছিল স্যার একটা বর্ণমালা? আসছিল, কোন একটা পরীক্ষা আসছিল, মেবি এটা একটা এনটিআরসির পরীক্ষা বা নন ক্যাডারের একটা পরীক্ষা আসছিল যে বাংলা ভাষায় বর্ণমালা কয়টা। ওইখানে এক অপশন ছিল, 50টা অপশন ছিল। বাট আমরা যে সবগুলো দেখে রাখছি স্যার, সেজন্য আর বাট কি। যে শেষ করি, বাট যে ভদ্রলোক বলছে বাংলা ভাষায় বর্ণমালা কয়টা, একও ছিল 50টাও ছিল। অপশন এক এই প্রথম অপশনেই ছিল, বাট কর্তৃপক্ষ উত্তরটা নিছে 50টা। কারণ যেই ব্যক্তি কোশ্চেনটা করছে সেই ব্যক্তি নিজেও বুঝে উঠতে পারে নাই যে সে ভুল উত্তর নিচ্ছে। তা মাঝে মাঝে এরকম হইতে পারে যে আপনি এক্সামে উত্তর করে আসছেন একটা, আপনারটাই রাইট, বাট কর্তৃপক্ষ ভুল অ্যান্সারটা নিয়ে নিচ্ছে। এই ভুল অ্যান্সার নেওয়ার কারণে আপনার রাইট উত্তরটা সে সবসময় অনেক সময় রাইট দেয় না। এই জন্য আমি এটা একটু বুঝাই দিলাম আপনাকে যে যদি বলা হয় বাংলা ভাষায় বর্ণ কয়টা, উত্তর 50টা, এটা নিয়ে ডাউট নাই। বাংলা ভাষায় বর্ণমালা কয়টা, যদি এখানে 2 না থেকে ভাই 1 থাকতো, বর্ণমালা কয়টা, উত্তর হইতো একটা। বাট ধরেন এবার 1 নাই, আছে 2, কোশ্চেন সেম করছে বাংলা বর্ণমালা কয়টা। আমরা জানি বাংলা বর্ণমালা একটা, বাট অপশনে কোনো জায়গায় বর্ণমালা একটা নাই। যখন না থাকবে তখন এই 50টাকেই বর্ণমালা হিসেবে কাউন্ট করতে হবে। আমি মনে হয় বুঝাইতে পারছি, কারো যদি প্রবলেম না হয়। জি স্যার, বুঝছি। ওকে ফাইন, যদি বুঝতে পারেন তাহলে এরপরে যেটা হইলো দেখেন, আমাদের বাংলা ভাষায় যে স্বরবর্ণ 11টা আছে এটাকে 2 ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলি হর্ষ স্বর, সরি, একটাকে আমরা বলি হর্ষ স্বর। হর্ষ স্বর বলি কেন ভাই? একটা হলো হর্ষ স্বর, আর একটা হলো গিয়ে ভাই দীর্ঘস্বর। এই হর্ষ স্বর জিনিসটা কি ভাই? যে স্বরবর্ণগুলো উচ্চারণ করতে সময় কম লাগে তাকে আমরা বলি হর্ষ স্বর। এরকম হর্ষ স্বর আছে কয়টা ভাই? 4টা। কোন 4টা? স্বরেয়, রস্যি, রস্যু, আর একটার নাম হলো রি। এই 4টা বর্ণ উচ্চারণ করতে সময় কম লাগে, দ্যাট ইজ এই 4টাকে বলা হয় হর্ষ স্বর অথবা রস্য স্বর। আর বাকি 7টা বর্ণকে বলা হয় দীর্ঘস্বর। কেন দীর্ঘস্বর বলি ভাই?
কারণ এই বর্ণগুলো উচ্চারণ করতে সময় বেশি লাগে। কোনটা? যেমন আ, এখানে দীর্ঘি, এখানে দীর্ঘ, এখানে এ, এখানে ওই, এখানে ও, আর একটা হলো ও। এই 7টা বর্ণকে বলা হয় দীর্ঘস্বর। কেন দীর্ঘস্বর বলি? কারণ এই 7টা বর্ণ উচ্চারণ করতে সময় বেশি লাগে। এরপরে দেখবেন আরেকটা জিনিস পাবেন ভাই, অর্ধস্বর। অর্ধস্বর জিনিসটা কি ভাই? যে বর্ণগুলো সম্পূর্ণ উচ্চারণ করতে হয় না, এটাকে বলা হয় অর্ধস্বর। এরকম অর্ধস্বরের বর্ণ আছে 4টা। একটা হলো রস্যি, একটা হলো গিয়ে রস্যু, একটা এ, আর একটা নাম হলো ও। এই 4টা বর্ণ সম্পূর্ণ পড়তে হয় না, অর্ধেক পড়লেও চলে। দ্যাট ইজ এটাকে বলা হয় অর্ধস্বর। বাংলা ভাষায় এই টোটাল বর্ণগুলোকে মাত্রার ভিত্তিতে, আমরা একটু ওটা পরে পড়ে, আচ্ছা মাত্রার ভিত্তিতে ওটা একটু পরে পড়ি। এবার একটু দেখেন, 2টা বর্ণ পাবেন, একটা ওই আর একটা নাম হলো ও। এই ওইকে বিশ্লেষণ করলে পাই অযোগ রস্যি ইকুয়াল টু ওই, ওকে বিশ্লেষণ করলে পাই অযোগ রস্যি ইকুয়াল টু কি ভাই? ও। এই 2টা বর্ণকে কয়েকটা নামে বলে। কেউ কেউ এই 2টা বর্ণকে বলে ভাই যৌগিক স্বর, কেউ কেউ এই 2টা বর্ণের নাম দিচ্ছে দ্বিস্বর, কেউ কেউ আবার এটাকে বলা হয় সান্ধ্যক্ষরও কেউ বলে। অর্থাৎ এই 2টা বর্ণের নাম হলো 3টা। আপনাকে যদি বলে যৌগিক স্বর কয়টা, উত্তর 2টা, একটা ওই আর একটা ও। আপনাকে যদি বলে ভাই দ্বিস্বর কয়টা, উত্তর 2টা, একটা ওই একটা ও। আপনাকে যদি বলা হয় সান্ধ্যক্ষর কয়টা, এটারও উত্তর কয়টা ভাই? 2টা, একটা ওই আর একটা নাম হলে গিয়া ও। এই পর্যন্ত বুঝতে পারছেন। বাট আপনি যে বুঝবেন না যে এখানে আপনাকে যদি বলা হয় যৌগিক স্বরধ্বনি কয়টা, যৌগিক স্বরধ্বনি কয়টা, এই কোশ্চেনটা যদি আপনাকে করে, তাহলে এটার উত্তর হবে ভাই 25টা। আমার কোশ্চেনের বিষয়টা বুঝেন। যৌগিক স্বর, দ্বিস্বর, সান্ধ্যক্ষর, এটার কোনো জায়গায় কি ভাই ধ্বনি কথাটা আছে? উত্তর ধ্বনি কথাটা নাই। যেহেতু ধ্বনি কথাটা নাই, দ্যাট ইজ যৌগিক স্বর, দ্বিস্বর বা সান্ধ্যক্ষর যদি আপনাকে বলে কয়টা, উত্তর হবে 2টা। ভাইয়া কোন 2টা? উত্তর হবে একটা ওই আর একটা হলো ও। কিন্তু আপনাকে যদি প্রশ্ন করে যৌগিক স্বরধ্বনি কয়টা, তাহলে উত্তর হবে 25টা। এখন আপনার মনে প্রশ্ন জাগছে, ভাই যৌগিক স্বরধ্বনি যে 25টা কেমনে, আমার একটু বুঝাই দেন। আসেন আমি আপনার এটা বুঝাই। এটার আগে একটা স্ক্রিনশট নেন, আমি বুঝাচ্ছি। এটার আগে একটা স্ক্রিনশট নেন। স্ক্রিনশট নেওয়া শেষ, যদি ভুল না করি। স্ক্রিনশট নেওয়া শেষ হলে এবার আমি আপনাকে বুঝাচ্ছি। এই অংশটা যদি আমি একটু কেটে দিই, কেটে দিলে দেখেন যৌগিক স্বরধ্বনি যে 25টা কেমনে। ধরেন একটা শব্দ আপনি পাবেন লাউ। এই লাউ শব্দটা যদি উচ্চারণ করেন, দেখেন লাউ শব্দ উচ্চারণ করতে গেলে লাস্টে আপনার মুখ থেকে আসতেছে আউ। লাউ মানে কি? আউ। এই যে মুখ থেকে আপনার আউ শব্দটা আসলো, এই আউটাকে আমরা এইভাবে লিখি। দেখেন স্বরে আ যোগ রস্যি ইকুয়াল টু কি হয় ভাই? আউ। দেখেন এই আউ শব্দে কয়টা স্বরধ্বনি আছে? একটা, 2টা, 2টা স্বরধ্বনি আছে। যখন 2টা স্বরধ্বনি মিলে একটা হয়ে যায়, তখন তাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। তাহলে লাউ শব্দ উচ্চারণ করতে যাই পেলাম আউ, আর আউ কি বিশ্লেষণ করলে পাই স্বরে আ যোগ রস্যি ইকুয়াল টু আউ। এখানে স্বরধ্বনি আছে কয়টা? 2টা। দ্যাট ইজ এটা হলো যৌগিক স্বরধ্বনি। আবার একটা শব্দ পাবেন এইরকম, আমি যদি বলি ভাই বউ, এই বউ শব্দ উচ্চারণ করলে আপনি পাবেন কি ভাই? ও, সরি, আপনি বউ শব্দ উচ্চারণ করতে গেলে পাবেন কি? ও পাবেন। এই যে ও পাবেন, ও যোগ রস্যি ইকুয়াল টু কি ভাই? ও। এই ও এ দেখেন এই একটা আর একটা 2টা স্বরধ্বনি আছে, দ্যাট ইজ এটাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। এরপর আপনার মনে প্রশ্ন জাগছে, ভাইয়া এইখানেও তো আমি ও পাইছি, আপনি এইখানেও ও দিচ্ছেন, এটা তো যৌগিক স্বরধ্বনি কইছেন, তাহলে আমি কি ও কে যৌগিক স্বরধ্বনি বলতে পারি না? অবশ্যই পারেন। কেমনে পারেন খেয়াল করেন। এই যে যৌগিক স্বরধ্বনি 25টা, বেসিক্যালি এটা 25টা না, এটা হলো কি ভাই 23টা। আর এইখানে যে ওই আর ও আছে, এই 2টা মিলে টোটাল যৌগিক স্বরধ্বনি বলা হয় 25টাকে। দ্যাট মিনস আপনি এখন জানতে পারলেন এই 2টা বর্ণের নাম যৌগিক স্বর, দ্বিস্বর, সান্ধ্যক্ষর, এটা তো আছেই। আবার এই 2টা বর্ণকে যৌগিক স্বরধ্বনিও বলা যেতে পারে, এটা নিয়ে কোনো ডাউট নাই। বাট কোশ্চেন যদি আপনাকে করে যৌগিক স্বর, দ্বিস্বর, সান্ধ্যক্ষর কয়টা, উত্তর হবে 2টা, একটা ওই আর একটা লৌ। বাট যৌগিক স্বরধ্বনি কয়টা, এই কোশ্চেন যদি আপনাকে করে, তাহলে আবার উত্তর দিতে হবে 25টা। আবার আপনাকে কোশ্চেন আর একভাবে করতে পারে। কিরকম কোশ্চেন করতে পারে ভাই? আপনাকে কোশ্চেন করবে এরকম, ধরেন অপশন এ এখানে আছে ভাই ও, অপশন বি এখানে আছে কি ভাই এ, অপশন সি এখানে আছে ওই, অপশন ডি এখানে আছে আ। আপনাকে কোশ্চেন করছে নিচের কোনটা যৌগিক স্বরধ্বনি,
এই কোশ্চেন যদি করে তাহলে দেখেন তো এই চারটা অপশনের ভিতরে এই ওইকে যৌগিক স্বরধ্বনি বলা যায়। কেন? এটা যৌগিক স্বরধ্বনিও। আবার আপনাকে যদি বলে নিচের কোনটা দ্বিস্বর, উত্তর হবে ওই। নিচের কোনটা সান্ধ্যক্ষর, উত্তর হবে ওই। নিচের কোনটা যৌগিক স্বর, উত্তর হবে ও। আবার যদি কোশ্চেন করে নিচের কোনটা যৌগিক স্বরধ্বনি, তাও উত্তর কি ভাই? ওই। আমি মনে হয় এই পর্যন্ত বুঝাইতে পারছি, যদি ভুল না করি। কারো কি কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার, বুঝছি। বুঝতে পারছেন? আর একটা জিনিস বুঝে পুরোটা জিনিস আমি সামারি দিচ্ছি। আর একটা জিনিস আমি আপনাদের কি বুঝামো দেখেন, সরি, ওকে ফাইন, হ্যাঁ। এই আর একটা জিনিস যদি আমি আপনাকে বুঝাই, বাংলা ভাষার মাত্রার ভিত্তিতে বর্ণগুলোর 3 ভাগে ভাগ করছে। কিরকম 3 ভাগে? একটা হলো ভাই পূর্ণমাত্রার বর্ণ। পূর্ণমাত্রার বর্ণ আছে 3, পূর্ণমাত্রার বর্ণ। এই পূর্ণমাত্রার বর্ণ ভাই টোটাল 32টা। এই 32টার ভিতরে 26টা হলো ব্যঞ্জন বর্ণ, 6টা হলো স্বরবর্ণ। এই পূর্ণমাত্রার পরে আপনি যেটা পাবেন এটার নাম হলো ভাই অর্ধমাত্রার বর্ণ। অর্ধমাত্রার বর্ণ কয়টা আছে ভাই? 8টা। এর ভিতরে একটা হলো স্বরবর্ণ, সরি 7টা হলো ব্যঞ্জন বর্ণ, আর একটা হলো স্বরবর্ণ। ভাই স্বরবর্ণটার নাম কি? উত্তর ঋ। আবার মাত্রাহীন বর্ণ আছে কয়টা রে ভাই? এই কোশ্চেনটা মাঝে মাঝেই কিন্তু আসে। মাত্রাহীন বর্ণ আছে টোটাল ভাই 10টা। এই 10টার ভিতরে 6টা হইলো ব্যঞ্জন বর্ণ, 4টা হইলো স্বরবর্ণ। তাহলে আমরা একটু খেয়াল করি, তাহলে মাত্রার ভিত্তিতে বর্ণগুলোরে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর 3 ভাগে। পূর্ণমাত্রার বর্ণ কয়টা ভাইয়া? 32টা। 26টা ব্যঞ্জন বর্ণ, 6টা স্বরবর্ণ। অর্ধমাত্রার বর্ণ কয়টা? 8টা। 7টা ব্যঞ্জন বর্ণ, একটা স্বরবর্ণ। ভাই স্বরবর্ণটার নাম কি? উত্তর ঋ। মাত্রাহীন বর্ণ কয়টা ভাইয়া? 10টা। 6টা ব্যঞ্জন বর্ণ, 4টা স্বরবর্ণ। এই পর্যন্ত গেল। স্বরবর্ণের একটা সংক্ষিপ্ত রূপ আছে, তাকে আমরা বলি কার। এই কার চিহ্ন টোটাল 10টা। স্বরে অ এই বর্ণটার কোনো কার চিহ্ন নাই, এটাকে বলা হয় নীলিন অথবা বিলীন বর্ণ। নীলিন অথবা কি বর্ণ? বিলীন বর্ণ বলা হয়। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলি কি আমরা ভাই? কার বলি। নীলিন অথবা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হলো 10টা, এটাকে বলা হয় কার। আর অবর্ণের কোনো কার চিহ্ন নাই, এটার নাম নীলিন অথবা বিলীন বর্ণ। এই পর্যন্ত ছিল আমাদের স্বরবর্ণ নিয়ে আলোচনা। এইবার এই স্বরবর্ণের আলোচনাগুলো নিয়ে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি বলবো, আপনি মনোযোগ সহকারে শুনবেন, তারপর আপনার কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন, আমরা উত্তর দেব। লেটস গো। আমরা বলছিলাম বাংলা ভাষায় যে বর্ণগুলো আছে তার 2 ভাগে ভাগ করি, একটা স্বরবর্ণ আর একটা হলো ব্যঞ্জন বর্ণ। যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় ফুসফুসতাড়িত বাতাসটা কোথাও বাধা পায় না তাকে আমরা বলি স্বরবর্ণ, আর যেটাকে উচ্চারণ করার সময় ফুসফুসতাড়িত বাতাস কোথাও না কোথাও বাধা পায় তাকে আমরা বলি ব্যঞ্জন বর্ণ। বাংলা ভাষার স্বরবর্ণ আছে 11টা, ব্যঞ্জন বর্ণ আছে 39টা। টোটাল বর্ণ আছে ভাই 50টা। আর এই 50টা বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা। আমরা বলছিলাম বাংলা ভাষার বর্ণগুলোকে মাত্রার ভিত্তিতে 3 ভাগে ভাগ করা যায়। পূর্ণমাত্রার বর্ণ 32টা, যার ভিতরে ব্যঞ্জন বর্ণ 26টা, স্বরবর্ণ 6টা। অর্ধমাত্রার বর্ণ 8টা, যার ভিতরে ব্যঞ্জন বর্ণ 7টা, স্বরবর্ণ 1টা। মাত্রাহীন বর্ণ 10টা, যার ভিতরে 6টা ব্যঞ্জন বর্ণ, 4টা হলো স্বরবর্ণ। এছাড়া আমরা আরো বলছিলাম বাংলা ভাষার স্বরবর্ণগুলোর 2 ভাগে ভাগ করা যায়, একটা অর্ধস্বর আর একটা হলো একটা হলো হর্ষস্বর আর একটা হলো দীর্ঘস্বর। বা হর্ষস্বর কারে বলে? যে স্বরবর্ণগুলো উচ্চারণ করতে গেলে অল্প করতে হয়, মানে জোরে বেশি দীর্ঘ ইয়ে নিতে হয় না, হালকা করলেও হয়, যেটাকে বলা হয় সময় কম লাগে, সেটাকে আমরা বলি হর্ষস্বর। এরকম বর্ণ আছে 4টা, যেটা উচ্চারণ করতে সময় বেশি লাগে, এরকম বর্ণ আছে 7টা, ওটাকে বলা হয় দীর্ঘস্বর। আর অর্ধস্বর বলে একটা কথা আছে, যেটা সম্পূর্ণ উচ্চারণ করতে হয় না, অর্ধেক করলেই হয়, এরকম অর্ধস্বর আছে 4টা। আমরা বলছিলাম যে বাংলা ভাষায় যৌগিক স্বর, দ্বিস্বর বা যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টা? উত্তর হলো ভাই 2টা, একটা ওই আর একটা হলো গিয়া ও। আমরা আরো বলছিলাম বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টা? উত্তর আমরা বলছিলাম ভাই যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25টা। এবার আমরা বলছিলাম স্বরবর্ণের একটা সংক্ষিপ্ত রূপ আছে, তাকে আমরা বলি কার। ভাই কার চিহ্ন কয়টা? উত্তর 10টা। স্বরে অবর্ণের কোনো কার চিহ্ন নাই, এটাকে বলা হয় নীলিন বা বিলীন বর্ণ। এই পর্যন্ত আমাদের ক্লাসে কারো কোনো প্রবলেম আছে কিনা? আপনার প্রবলেম থাকলে বলেন। ভাইয়া এখানে 23 আর 2 25 এইটার অংশটা আমি একটু স্কিপ করে বুঝেন গেছিলাম, নাই? এটা একটু যদি বলতেন। আমাকে আপনি যদি বলি, আপনাকে যদি বলে যৌগিক স্বর, দ্বিস্বর বা সান্ধ্যক্ষর কয়টা? উত্তর হবে 2টা। বাট আপনাকে যদি বলে যৌগিক স্বরধ্বনি কয়টা? উত্তর হবে 25টা। কিরকম 25টা ভাই? আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম, লাউ শব্দের উচ্চারণ করলে পাই আউ। এখানে এই স্বরে আ এবং হ্রস্ব 2টা স্বরধ্বনি আছে, এই 2টা মিলে যৌগিক স্বরধ্বনি। বউ শব্দে ও এবং হ্রস্ব মিলা হয় ও,
এখানে দুইটা বর্ণ আছে, এটাকে বলে যৌগিক স্বরধ্বনি। আমি আপনাকে বুঝাইতে চাইছিলাম যৌগিক স্বর, দ্বিস্বর বা সান্ধ্যক্ষর, এটা যে দুইটা, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। বাট এই যৌগিক স্বরধ্বনি টোটাল 25টা, 25টার ভিতরে স্বাভাবিক আছে 23টা। আর এই যে ওই এবং ও, এই দুইটাকে যেরকম যৌগিক স্বর, দ্বিস্বর, সান্ধ্যক্ষর বলা যায়, আবার এই দুইটাকে যৌগিক স্বরধ্বনিও বলা যায়। তাহলে 23টার সাথে আমি যদি এই দুইটা যুক্ত করি তাইলে আমি 25টা পাই, এইটা বলছিলাম। এইবার মনে হয় বুঝতে পারছেন। কোনটা কোন কোন কোনগুলা হবে? যে স্বরধ্বনির কথা বলছেন, যৌগিক স্বরধ্বনি 23টা। আচ্ছা, যৌগিক স্বরধ্বনি 23টা, আসলে এটি কোন কোনগুলো হবে, এটা আসলে কোন কোনগুলো হবে এরকম কিছু নাই। যেমন ধরেন আমি শব্দটা পড়ছি লাউ, লাউ শব্দ উচ্চারণ করতে পেরেছি আউ, আউতে দেখি স্বরে এবং রস্য আছে, এইরকম হলো একটা। আবার ধরেন বউ পাইলাম, এখানে ও। আবার যদি বলি বই, এই বই পড়তে গেলে পাবেন দেখেন ওই, স্বরে অযোগ রস্য ওই। এইরকম কিছু শব্দ উচ্চারণ করতে গেলে দেখবেন আপনার মুখ থেকে শব্দের শেষে কিছু একটা উচ্চারিত হচ্ছে। এই উচ্চারিত হওয়া জিনিসটা যদি আপনি বিশ্লেষণ করে দেখেন যে এখানে দুইটা স্বরধ্বনি আছে, তাইলে ওটা যৌগিক স্বরধ্বনি হবে। এইরকম সিচুয়েশন আছে 23টা, আর এইখানে আছে দুইটা, টোটাল মোট 25টা। বুঝাইতে পারছি মেবি? জি স্যার, থ্যাংক ইউ। তারপর আর কারো কোনো কোশ্চেন? নীলিন আর বিলীন বর্ণ এটা একটু বললে। ধরেন এই যে স্বরে অ, এই বর্ণটার কোনো সংক্ষিপ্ত রূপ নাই, এটা সংক্ষিপ্ত রূপ নাই, এই জন্য আদর করে ব্যাকরণবিদরা এটার নাম দিছে নীলিন বা বিলীন বর্ণ। যেমন আমার নাম দিছে আমার বাপ মা ইমরান হোসেন অপূর্ব। এখন আমাকে ইমরান হোসেন অপূর্ব কেন দিছে, এই কথা তো আমার বাপ মাই কইতে পারবে, হ্যাঁ ভালো লাগছে দেখে এই নামটা আমার দিছে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ আছে, এটাকে বলা হয় কার। কার চিহ্ন হলো 10টা, কিন্তু একটা বর্ণের কোনো কার চিহ্ন নাই। যেহেতু নাই, ব্যাকরণবিদরা মনে করছে যেহেতু এটা নাই, তাহলে এটা একটা নাম দেওয়া দরকার। তাহলে কি নাম দিতে পারি? বা এটার নাম দেবো নীলিন বা বিলীন। আর এই নীলিন বা বিলীন মানে কি, এটার কোনো সংক্ষিপ্ত রূপ নাই, এই জন্য এটার নাম দিচ্ছে এইরকম। বুঝাইতে পারছি ভাই? জি স্যার, বুঝতে পারছি। যিনি স্যার কোশ্চেন, রস্বই কি বর্ণ? হ্যাঁ স্যার রস্বই, এটাকে হ্যাঁ আমরা কি বর্ণ হিসেবে জাজ করবো যদি আমার প্রশ্নে তিনটা ইয়েই দেওয়া থাকে, হর্ষস্বর, দীর্ঘস্বর বুঝছি আর বুঝছি অর্ধস্বর, আপনার তাহলে কোশ্চেন, কোনটা আপনার কোশ্চেন আমি 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 বুঝতে পারছি আপনার কোশ্চেন। বুঝছি, আমি বলি আপনাকে, কোশ্চেন করবে এই যে রশ্মি, অপশন এ রস্বস্বর, এটা একটা আছে, ধরুন রস্বস্বর, রস্বস্বর, আর একটা হলো গিয়ে ভাই দীর্ঘস্বর বি নাম্বার, একটা হলো গিয়ে আপনার অর্ধস্বর। আমি যদি ভুল না করি আপনি এরকম কিছু বলতে চাচ্ছেন। আর অপশন ডি সামথিং যেটা হলো। আর প্রশ্ন করছে, যে প্রশ্ন করছে রশ্মি কোন বর্ণ, এই ক্ষেত্রে এই অর্ধস্বর রাইট, শেষ করি ভাই শেষ করি, রশ্মি কোন বর্ণ এই প্রশ্ন যদি করছে, অর্ধস্বর রাইট, হর্ষস্বর রাইট। এখন অপশনের ভিতরে হর্ষস্বর আছে প্রথমে, অর্ধস্বর আছে তৃতীয়তে, এই জন্য এটার অ্যান্সার নেব এইটা। আবার সে ফর এক্সাম্পল এই অর্ধস্বর যদি হইতো অপশন এ, আর হর্ষস্বর যদি অপশন হইতো সি, তাহলে উত্তর নিতাম এ। আমি মনে হয় বুঝতে পারছি। স্যার ক্লিয়ার, স্যার ক্লিয়ার। জি, যদি থ্যাংক ইউ ক্লিয়ার হয়, জি ওয়েলকাম। এবার যদি ক্লিয়ার, আরেকটা জিনিস আমি বলি, সবসময় বর্ণ হয় বেশি, ধ্বনি হয় কম। বর্ণ সবসময় বেশি হবে, বাট ধ্বনি হবে কম। কি রকম? বাংলা ভাষায় টোটাল মৌলিক ধ্বনি আছে 37টা। এই 37টা মৌলিক ধ্বনির ভিতরে মৌলিক ব্যঞ্জন ধ্বনি আছে 30টা, আর মৌলিক স্বরধ্বনি আছে 60টা। মৌলিক স্বরধ্বনিগুলো কি কি ভাই? অ, আ, রস্যি, রস্যু, এ, ও, আর একটা আমরা পাই ভাই এ। তাহলে আপনাকে যদি বলা হয় মৌলিক বর্ণ মানে টোটাল মৌলিক ধ্বনি কয়টা, টোটাল মৌলিক ধ্বনি 37টা। মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টা? উত্তর 30টা। মৌলিক স্বরধ্বনি কয়টা? উত্তর 60টা। কি কি? অ, আ, রস্যি, রস্যু, এ, ও, আর এই অ্যাপল বা আমেরিকার এ। এই হলো এইখানের বিষয়। আমার ক্লাসে এখন আমরা যেটা পড়াবো মোস্ট ইম্পর্টেন্ট, আমরা ক্লাসটা বেশিক্ষণ নেব না, ধরেন সর্বোচ্চ 15 মিনিটের ভিতরে আমাদের ক্লাস শেষ হবে। এখন আমি যেটা পড়াবো এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় স্পর্শধ্বনি বা বর্গীয় বর্ণ। এটা পড়বেন কেন? এটার সাথে সন্ধির একটা সূত্র আছে, এটার সাথে উপসর্গের একটা মিল আছে, এই জন্য এটা মনোযোগ দিয়ে পড়তে হবে। তাই দেখেন স্যার বলেন। এখানে আপেলের আবর্তন এটা স্যার কিভাবে কিভাবে স্যার ব্যবহার হয় স্যার? মানে এই আ শব্দটা কেমনে আসছে, জি স্যার, কিভাবে ব্যবহার এটা হয় এটা? এটা হলো ধ্বনি তো, এটা আপনার যুক্ত করছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা ভাষায়, এটা নতুন একটা জিনিস যুক্ত করছেন কেন? ধরেন আমরা কোনো একটা শব্দ যখন উচ্চারণ করি, আর উচ্চারণটা তো ভাই ধ্বনির সাথে জড়িত, এটা কিন্তু বর্ণ না, এই জন্য কিন্তু এটাকে আমরা দেখি না।
বাট যখন কোনো একটা উচ্চারণ করতে যাই তখন দেখায় মুখ থেকে, যেমন আমরা যদি বলি অ্যাপল, এখন এই অ্যাপল পড়তে গেলে কিছু একটা আসতেছে মুখ থেকে। এই অ্যাপল পড়তে গেলে আমরা হয় এটা দিয়ে অ্যাপল লিখি, অথবা এর লগে জফলা আকার দিয়ে আবার অ্যাপল লিখতে হয়। এই সমস্যা দূর করার জন্য ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি মনে করলেন, যখন ধ্বনির কথা বলবেন, অর্থাৎ কোনো কিছু উচ্চারণের কথা বলবেন, যখন মুখ থেকে এইরকম কিছু একটা আসবে, তখন এইটা ইউজ না করে এইটা ইউজ করা যেতে পারে। এই জন্য তিনি এটাকে আনছেন। বুঝতে পারছেন? এই জন্য আমি প্রথমে বলছি ভাই, বর্ণ হয় বেশি বাট ধ্বনি হয় কম। এটার প্রমাণ ক্লাসের লাস্টে আবার দেব, যে বর্ণ কেমনে স্যার বেশি হয়। বলেন। স্যার এখানে 30টা কি, এই যে 30+7, এই আচ্ছা 30টা কি? আচ্ছা আচ্ছা, টোটাল মৌলিক ধ্বনি কয়টা এটা যদি আপনাকে বলে তাহলে উত্তর হবে 37টা। এর ভিতরে মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টা? উত্তর 30টা। মৌলিক স্বরধ্বনি কয়টা? উত্তর 60। আচ্ছা, একটা মূর্ধন্যের সংখ্যা 41, এটা কি ধরনের? কোনটা রে ভাইয়া? কোশ্চেন করেন, আবার করেন, জোরে করেন। মূর্ধন্যের সংখ্যা 41 একটা জায়গায় পাইছিলাম। আচ্ছা, মোট মূর্ধন্যের সংখ্যা 41। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝছি 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 বুঝছি। ধ্বনির সংখ্যা মোট 41, আর হইলে কি আপনার যেটা হইলে কি এখানে পয়সা নিয়ে কি জানি আমি বললাম 37। 41টা আমি তো আগেই বললাম যে ধ্বনি সবসময় কম হয় আর বর্ণ সবসময় বেশি হয়। বর্ণ সবসময় 50টা, বাট ধ্বনি, আপনার যদি বাংলা ভাষায় ধ্বনি টোটাল কয়টা? উত্তর হবে 41টা। বাট এর ভিতরে স্বরধ্বনি কয়টা? 60টা। ব্যঞ্জন ধ্বনি কয়টা? 30টা। তাহলে আবার বলতেছেন ধ্বনি 41টা কেমনে? কারণ এই যে বইলে একটা জিনিস এরকম করে পাইছেন না, এরকম আরো কিছু জিনিস আছে উচ্চারণের সাথে জড়িত হয়ে আসে। এই জন্য ধ্বনিটা হয় কম আর বর্ণটা হয় বেশি। আপনি যেটা পাইছেন 41টা ধ্বনি, ওটাও রাইট, বাট বেসিক্যালি বাংলা ভাষায় টোটাল মৌলিক ধ্বনি আছে 60টা। আরো কিছু জিনিস উচ্চারণ করতে গেলে আমরা পাই এরকম আরো 4টা জিনিস যুক্ত হয়, ওই 4টা জিনিস মিলে টোটাল ধরতে হয় 41টা। বাট আপনাকে যদি বলা হয় ধ্বনি কয়টা, উত্তর আপনি দিবেন 41, 37 দুইটাই যদি থাকে উত্তর আপনি 41 দিয়েন। আর যদি 41 না থাকে তাহলে উত্তর দিবেন 37টা। এর ভিতরে ব্যঞ্জন ধ্বনি 30টা আর স্বরধ্বনি 60টা। আর আপনাকে যদি বলা হয় বর্ণ কয়টা, উত্তর 50টা। এই বর্ণ কেন বেশি, ধ্বনি কেন কম, ক্লাসের লাস্টে আবার একটু বুঝামো, সেই পর্যন্ত একটু নজর রাখেন। এখন যেটা বুঝাই সেটা একটু দেখেন, আমি ক্লাসের লাস্ট ওটা নিয়ে আবার কথা বলবো। ওকে, ওয়েলকাম। এবার দেখেন, আমরা সবাই ক খ পারি, কিন্তু সিরিয়াল বাই লিখতে দিলে অনেকেই পারি না। তারপর আমরা একটু ক খ দেখি। যেমন ধরেন আমি একটু লিখলাম ক, নিচে লিখি তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আমরা লিখলাম ক, খ, গ, ঘ, উম, চ, ছ, জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য হয় ত, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, ব, ভ, আর হলো ম। এই বর্ণগুলোরে আমরা যদি এরকম একটু বক্স আকারে বানায় দিই, তাহলে বক্স বানাইলে দেখেন এইরকম কিছু বক্সের মতো আমরা পাচ্ছি। এই বক্সটা যদি আমি এখান থেকে আর একটু বড় বানাই, এটা যদি এইরকম করে আমি এই পর্যন্ত লিখি, আবার এটা যদি এইরকম করে একটু করি, আচ্ছা এখন এটার আমি লিখলাম অঘোষ, এটাকে লিখলাম ঘোষ। নাম্বারিং করার ক্ষেত্রে এটাকে দিলাম 1, এটাকে 2, এটা 3, এটা 4, এটা 5। লেখার ক্ষেত্রে আমি যদি যাই তাহলে এইটাকে আমরা বললাম কণ্ঠধ্বনি, এটাকে তালব্য ধ্বনি, এটার নাম মূর্ধন্য ধ্বনি, এটার নাম দন্তধ্বনি, এটার নাম পুষ্ট। ওষ্ঠধ্বনি। থ্যাংক ইউ, যিনি বলতেছিলেন তাকে ধন্যবাদ। থ্যাংক এবার ইউ যদি স্যার। দেখেন, হ্যাঁ এবার যদি আমি একটু দেখি এখানে 1 আর 2, এটাকে বলা হয় অঘোষ। 3, 4, 5, এটাকে বলা হয় ঘোষ। 1, 3, 5, এটাকে বলি আমরা অল্পপ্রাণ। 2 এবং 4, এটাকে বলা হয় মহাপ্রাণ। মহাপ্রাণ। শুধু 5 নম্বর সারির বর্ণটাকে বলি আমরা নাসিক্য বর্ণ। লেটস নাসিক গো, লেটস গো। এইবার আমরা একটু বুঝি, অনেকগুলো কালার ব্যবহার করছি।
এবার দেখেন, এবার সাদা কালিতে যাই। সাদা কালিতে যদি যাই, এবার একটু খেয়াল করব কি আছে। এই ক থেকে ম পর্যন্ত টোটাল বর্ণ কয়টা ভাই? 25টা। এই 25টা বর্ণের নাম স্পর্শ বর্ণ। বর্গীয় বর্ণ একটা স্পর্শ একটা বর্ণ। একটা একটা স্ক্রিনশট নিয়ে নেন, কোন সময় মুছা ফেলি জানি না, একটা স্ক্রিনশট নেন, তারপরে পড়াচ্ছি। ওকে ফাইন, স্ক্রিনশট নেওয়া হয়েছে। এবার দেখেন, এই ক থেকে ম পর্যন্ত টোটাল বর্ণ হলো 25টা। এই 25টা বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণ। কেন স্পর্শ বর্ণ বলি ভাই? আমাদের গলার এই যে মাথার এই জায়গা থেকে গলার এই পর্যন্ত জায়গাটাকে আমরা বলি বাকযন্ত্র। এই বাকযন্ত্রের কোনো না কোনো জায়গায় এই বর্ণগুলো স্পর্শ করে দেখা এটাকে আমরা বলি স্পর্শ বর্ণ। এই স্পর্শ বর্ণগুলোকে উচ্চারণের সুবিধার্থে 5টা ভাগে ভাগ করছে। কিরকম? এই ক থেকে উ পর্যন্ত এটা বলা হয় ক বর্গ, এটাকে চ বর্গ, এটা ট বর্গ, এটা ত বর্গ, এটা প বর্গ। তো এই ক থেকে উ পর্যন্ত এই 5টা বর্ণের নাম কণ্ঠধ্বনি। তারপরে এইখান থেকে এই পর্যন্ত এটা তালব্য ধ্বনি, তারপরে 5টার নাম মূর্ধন্য ধ্বনি, তারপরটা দন্ত ধ্বনি, তারপর ওষ্ঠধ্বনি। ভাই ক থেকে উ পর্যন্ত এটার নাম কণ্ঠধ্বনি কেন হইল? আসেন একটু যদি বলি। দেখুন আমার সাথে একটু বাসায় চেষ্টা করে দেখেন, আপনি যদি পড়েন মুখে ক খ, এই যে ক খ পড়ছেন, দেখেন কণ্ঠ থেকে আওয়াজ আসছে, এই জন্য এটা কণ্ঠধ্বনি। চ ছ পড়েন, চ ছ জিব্রাটা তালুর সাথে বাড়ি খাচ্ছে, এই জন্য এটার নাম তালব্য ধ্বনি। ট ঠ পড়েন, দেখবেন জিভের ডগাটা একেবারে তালুর মাঝ বরাবর বাড়ি খাচ্ছে, দ্যাট ইজ এটা মূর্ধন্য ধ্বনি। আবার ত থ পড়েন, দেখবেন জিব্রাটা একেবারে কি করছে, একটা দাঁতের সাথে বাড়ি খাচ্ছে, দ্যাট ইজ এটা দন্ত ধ্বনি। আবার প ফ পড়েন, প ফ, এটা দেখবেন একটা ঠোঁট আর একটা ঠোঁটের সাথে বাড়ি খাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় ওষ্ঠধ্বনি। তাহলে ক থেকে ম পর্যন্ত টোটাল বর্ণ কয়টা? উত্তর 25টা। 25টা বর্ণের নাম কি ভাইয়া? স্পর্শ বর্ণ। এটার উচ্চারণ সুবিধার্থে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর 5 ভাগে ভাগ করা যায়। ভাগগুলো কি কি ভাইয়া? কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ। ক এটা হলো ক বর্গ, চ এটা হলো চ বর্গ, ট ট বর্গ, ত ত বর্গ, প হইল প বর্গ। এছাড়াও আবার এই বর্ণগুলোকে বর্ণের ভিত্তিতে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো গিয়ে দেখেন, প্রতিটা বর্গের 1 আর 2 এই বেজোড় সংখ্যক বর্ণ দুটাকে বলা হয় অঘোষ। 3 4 5 এটাকে বলা হয় ঘোষ। এই নাম্বারিংটা মনে রাখবেন। এখন 1 আর 2 এটাকে অঘোষ কেন বলা হয় ভাই? এই বর্ণগুলো উচ্চারণ করার সময় আমাদের এখানে স্বরতন্ত্রীটা কাঁপে না বা অনুরূত হয় না, এই জন্য এটার নাম অঘোষ। 3 4 5 বর্ণগুলো উচ্চারণ করার সময় আমাদের স্বরতন্ত্রীটা কাঁপে বা অনুরূত হয়, এই জন্য এটার নাম ঘোষ। আবার 1 3 5 এই বর্ণগুলো উচ্চারণ করতে সময় কম লাগে, দ্যাট ইজ এটাকে বলা হয় অল্প প্রাণ। 2 এবং 4 এই বর্ণগুলো উচ্চারণ করতে সময় বেশি লাগে, দ্যাট ইজ এটাকে বলা হয় মহাপ্রাণ। 5 নাম্বার সারির বর্ণগুলো উচ্চারণ করতে ভাই নাকের ব্যবহার হয়, দ্যাট ইজ এটাকে বলা হয় নাসিক্য বর্ণ। প্রথম দিকে যদি আমি আবার সামারি দিই, তাহলে কি হচ্ছে? ক থেকে ম পর্যন্ত টোটাল বর্ণ 25টা। এই 25টা বর্ণের নাম স্পর্শ বর্ণ। এটাকে উচ্চারণের সুবিধার্থে 5 ভাগে ভাগ করা যায়। প্রথমটার নাম কণ্ঠ, তারপরটার নাম তালব্য, তারপরটা মূর্ধন্য, তারপরটা দন্ত, লাস্টেরটার নাম ওষ্ঠ। বর্ণের ভিত্তিতে এটাকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো অঘোষ আর একটা হলো ঘোষ। প্রতিটা বর্গের প্রথম 2টা বর্ণ তার নাম হইল ভাই অঘোষ, লাস্টের 3টা বর্ণের নাম ঘোষ। 1 3 5 এই বর্ণগুলোকে বলা হয় অল্পপ্রাণ, 2 আর 4 এই বর্ণগুলোকে বলা হয় মহাপ্রাণ, 5 নাম্বার সারির বর্ণকে বলা হয় নাসিক্য বর্ণ, কারণ ব্যবহার করতে গেলে নাকের ব্যবহার হয়। এই পর্যন্ত বুঝি নাই কে কে? আমার একটু বলেন, আমি বুঝাই দিচ্ছি। স্যার বুঝছি, শুধু ওই ঘোষ অঘোষের পার্থক্যটা একটু যদি বলে দিতেন। আচ্ছা, ঘোষ আর অঘোষ, প্রতিটা বর্গের প্রথম 2টা বর্ণকে বলা হয় অঘোষ। এই বর্ণগুলো উচ্চারণ করার সময় আমাদের একটা বাকযন্ত্রে এই জায়গায় একটা স্বরতন্ত্রী আছে, এটাকে অনুরূত হয় না, অনুরূত মানে কম্পনের সৃষ্টি হয় না, দ্যাট ইজ এটাকে বলা হয় অঘোষ। আর বাকি 3টা বর্ণ উচ্চারণ করতে গেলে স্বরতন্ত্রী এখানে কম্পিত হয়, অনুরূত হয়, এই জন্য এটাকে বলা হয় ঘোষ। মনে হয় বুঝাইতে পারছি। জি স্যার, ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন নাই? ঠিক আছে, এরপরে দেখেন, আমি যদি একটু যাই, যে আমার এখানে বর্ণ পাবেন, দেখেন তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব, হ, এই 4টা বর্ণের নাম ভাই ঊষ্ম বর্ণ। আবার শুধু তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তেস্ব এই বর্ণ 3টার নাম কি বর্ণ ভাই? শীষ বর্ণ। ভেরি গুড, শীষ বর্ণ বলেন, ধ্বনি নিয়ে একটু পরে বলবো। আবার অন্তর্জ, র, ল, ব এটাকে বলা হয়
অন্তস্থ বর্ণ, অন্তস্থ বর্ণ। আবার দেখেন শুধু র এর নাম আমরা বলি কম্পনজাত। কম্পন যোদ্ধ হ্যাঁ, বল শুধু ল এর নাম আমরা এটাকে বলি পার্শ্বিক বর্ণ, পার্শ্বিক বর্ণ। পার্শ্বিক বর্ণ। আবার শুধু হয়ের নাম এটাকে আমরা বলি ঘোষ ও ঘোষ মহা মহাপ্রাণ। ঘোষ মহাপ্রাণ বর্ণ। আবার চন্দ্রবিন্দু, বিসর্গ এবং অনুস্বার এটাকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। পরাশ্রয়ী বর্ণ। অন্য কোনো বর্ণের আশ্রয় ছাড়া ব্যবহার করাতে পারি না, এই জন্য এটাকে বলা হয় পরাশ্রয়ী। ঢয় শূন্য র, ঢয় বিন্দু র এটাকে বলা হয় তারণজাত বর্ণ। এই বর্ণগুলো উচ্চারণ করার সময় আমাদের স্বরতন্ত্রী তাড়িত হয়, এই জন্য এটাকে বলা হয় তারণজাত বর্ণ। ত বর্ণের সংক্ষিপ্ত রূপ হলো খণ্ডত্ব, উ বর্ণের সংক্ষিপ্ত হইলো অনুস্বার, হ বর্ণের সংক্ষিপ্ত হইলো ভাই বিসর্গ। কোশ্চেনটা উল্টাও আসতে পারে, খণ্ডত্ব বর্ণের পুনরূপ কি ত, অনুস্বার বর্ণের পুনরূপ কি উম, বিসর্গ বর্ণের পুনরূপ কি হ। এটার আগে একটা স্ক্রিনশট নেন সবাই, এটার আগে একটা স্ক্রিনশট নেন, তারপরে বুঝাচ্ছি। স্ক্রিনশট নেওয়া শেষ। আপনাকে যদি বলা হয় ভাই উষ্ম বর্ণ কয়টা, উত্তর হবে 4টা। কোন 4টা? তালবস্যা, মূর্ধন্যস্ব, দন্তেস্ব, হ। এই 4টাকে উষ্ম বর্ণ বলা হয়। আপনাকে আপনি প্রশ্ন করতে পারেন ভাই এগুলোর উষ্ম বর্ণ কেন কয়? এই 4টা বর্ণ উচ্চারণ করতে গেলে আপনি নিঃশ্বাস যতক্ষণ মনে চায় ততক্ষণ ধরে রাখতে পারেন, এই ধরে রাখতে পারার কারণে এটাকে বলা হয় উষ্ম বর্ণ। আবার শীর্ষ বর্ণ কয়টা এটা যদি বলে, তাহলে হ বাদে বাকি যে 3টা স আছে এই 3টা শকে বলা হয় শীর্ষ বর্ণ। বা এটাকে শীর্ষ বর্ণ কেন বলা হয়? কারণ এই বর্ণগুলো উচ্চারণ করার সময় শীষের মতো আওয়াজ হয়, দ্যাট ইজ এটাকে বলা হয় শীর্ষ বর্ণ। আপনাকে এরপর দেখেন অন্তঃজ র, ল, ব এই 4টা বর্ণকে বলা হয় অন্তস্থ বর্ণ। প্রশ্ন করতে পারেন ভাই এই 4টাকে অন্তস্থ বর্ণ কেন বলা হয়? কারণ এই বর্ণগুলো একটাকে পড়াইছে স্পর্শ বর্ণ আর একটাকে বলা হয় উষ্ম বর্ণ, এই 2টা বর্ণের মাঝখানে পাওয়া যায়, এই জন্য এই বর্ণগুলোর নাম অন্তস্থ বর্ণ। শুধু র এর নাম কম্পনজাত, পড়ার সময় দেখবেন কম্পনের সৃষ্টি করে। শুধু ল এর নাম পার্শ্বিক বর্ণ, বাতাসটা দুই পাশ থেকে বের হয়ে যায়। শুধু হয়ের নাম ঘোষ মহাপ্রাণ, জোরে পড়া যায়, টেনে পড়া যায়, ধরে রাখা যায়, এই জন্য। চন্দ্রবিন্দু, অনিশ্বর, বিসর্গ এগুলো হলো পরাশ্রয়ী বর্ণ। কেন? এই বর্ণগুলো অন্য কোনো বর্ণের আশ্রয় ছাড়া ব্যবহার করা যায় না, দ্যাট ইজ এটা পরাশ্রয়ী বর্ণ। ঢয় শূন্য ঢর এই দুটাকে বলা হয় তারণজাত বর্ণ। এই বর্ণগুলো উচ্চারণ করার সময় দেখবেন আপনার স্বরতন্ত্র অনুরিত হয়, মানে তাড়িত হয়, দ্যাট ইজ এটা তারণজাত। ত বর্ণের সংক্ষিপ্ত কি ভাই? খণ্ডত্ব। উম বর্ণের সংক্ষিপ্ত কি? অনুস্বার। হ বর্ণের সংক্ষিপ্ত কি ভাই? বিসর্গ। এই পর্যন্ত বুঝতে পারছেন মনে হয়। প্রথম দিকে যদি বলি ভাই উষ্ম বর্ণ কয়টা? 4টা। তালবস্যা, মূর্ধন্যস্ব, দন্তেস্ব, হ। এটা দিয়ে প্রশ্ন যদি আসে, এই 4টা বর্ণ আপনাকে দিয়ে বলবে এটা কি বর্ণ, তালবস্যা, মূর্ধন্যস্ব, দন্তেস্ব, এটা কি বর্ণ? 100% এর উত্তর হবে উষ্ম বর্ণ। বাট কোনো জায়গায় যদি উষ্ম না পান তাহলে উত্তর দিবেন শীষ বর্ণ। আবার একইভাবে তালবস্যা, মূর্ধন্যস্ব, দন্তেস্ব এই 3টা বর্ণ দিয়ে আপনাকে প্রশ্ন করছে এটা কি বর্ণ, 100% এর উত্তর হবে শীষ বর্ণ। বাট কোনো জায়গায় যদি শীষ বর্ণ না পান তাহলে উত্তর দিবেন উষ্ম বর্ণ। আবার অন্তঃজ র, ল, ব এই 4টা বর্ণের নাম কি ভাই? অন্তস্থ বর্ণ। আপনাকে এই 4টা বর্ণ দিয়ে টান দিয়ে বলবে এখানে র কোন বর্ণ, আপনার 100% উত্তর হবে অন্তস্থ বর্ণ। কেন? এই 4টা বর্ণ একত্রে দিয়ে যদি টান দিয়ে বলে র কোন বর্ণ, উত্তর হবে অন্তস্থ। আবার একইভাবে এই 4টা বর্ণ একত্রে দিয়ে যদি বলে ল কোন বর্ণ, উত্তর হবে অন্তস্থ। বাট শুধু র দিয়ে যদি বলে কোন বর্ণ, উত্তর হবে কম্পনজাত। অপশনে যদি কম্পনজাত না থাকে তাহলে অন্তস্থ বর্ণ দিবেন। একইভাবে শুধু ল দিয়ে আপনাকে যদি প্রশ্ন করে এটা কোন বর্ণ, 100% এর উত্তর হবে পার্শ্বিক বর্ণ। বাট অপশনে যদি পার্শ্বিক না থেকে অন্তস্থ থাকে তাহলে উত্তর হবে আবার অন্তস্থ। শুধু হ দিয়ে যদি আপনাকে প্রশ্ন করে এটা কি প্রাণ, উত্তর হবে ঘোষ মহাপ্রাণ। বাট অপশনে যদি কোনো জায়গায় ঘোষ মহাপ্রাণ না থেকে যদি উষ্ম থাকে তাহলে আবার এটার নাম হবে উষ্ম। আমি উনাই এই পর্যন্ত বুঝাইতে পারছি, কারো কোনো জি স্যার। কোশ্চেন আছে কিনা? সবাই বুঝতে পারছেন? স্যার একটা জ্ঞাতে পাইছিলাম খন্দত্ব অঘোষ অল্পপ্রাণ, একটা জ্ঞাতে পাইছিলাম। কি ভাই কি পাইছেন? খন্দত্ব এটা অঘোষ অল্পপ্রাণের একটা জ্ঞা পাইছিলাম এটা। আচ্ছা ওইটা এটা আপনি কোন পান, ওটা বর্ণ? নিয়ে, আচ্ছা ওটা পান, ওটা নিয়ে আমি কোনো কিছু বলি নাই। আমি এইখানে যেটা পড়াইছি ত বর্ণের সংক্ষিপ্ত খণ্ডত্ব, এটা পাইছেন কিনা আগে এটা কোন? হ্যাঁ এটা আছে, ঠিক আছে স্যার। আচ্ছা এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা এটা বলেন। স্যার আমার একটা প্রশ্ন আছে। বলেন ভাই স্যার বলেন। এখানে হ হচ্ছে উষ্ম বর্ণ আর নিচে হচ্ছে ঘোষ মহাপ্রাণ বর্ণ। স্যার আমরা হুম, বুঝবো কখন যেটা উষ্ম বর্ণ আর এটা ঘোষ মহাপ্রাণ বর্ণ, একটা যদি প্র্যাকটিক্যালি দিয়ে দেখা দিতেন। ভেরি গুড, ভালো কোশ্চেন। আপনাকে যদি এরকম 4টা বর্ণ দিয়ে টান দিয়ে আপনাকে বলে যে এইখানে হ কোন বর্ণ, আপনি 100% এটার উত্তর দিবেন
উষ্ম বর্ণ। আপনাকে শুধু হ দিয়ে যদি বলে এটা কোন বর্ণ, অপশনে ঘোষ মহাপ্রাণও আছে, উষ্মও আছে, আপনি এটার উত্তর দিবেন ঘোষ মহাপ্রাণ। যদি ঘোষ মহাপ্রাণ না থাকে তাহলে এটার উত্তর দিবেন উষ্ম বর্ণ। আরো একটা ভাবে বোঝানো যায়, আপনাকে হ দিয়ে বলছে এটা কোন বর্ণ, অপশন এ উষ্ম, অপশন বি ঘোষ মহাপ্রাণ। এইরকম যদি দুইটাই থাকে, সিরিয়ালের ভিতরে কোনটা আগে আছে, উত্তর উষ্ম আগে আছে, উত্তর এইটা। বুঝতে পারলাম? অপশন দেখেন এইখানে বি নাম্বারে ঘোষ মহাপ্রাণ না বইলা এটাকে বলছে এ, এটাকে বলছে বি। বলছে এখানে হ কোন বর্ণ, 100% উষ্ম বর্ণ হয়, ঘোষ মহাপ্রাণও হয়। যেহেতু অপশন প্রথমে আছে ঘোষ মহাপ্রাণ, এই জন্য উত্তর হবে ঘোষ মহাপ্রাণ। আপনাকে যদি তালবস্য, মূর্ধন্য ষ, দন্তেশ্ব, হ এরকম টান দিয়ে এখানে বলে এখানে হ কোন বর্ণ, এটার অপশনে ধরেন উষ্ম আছে, ঘোষ মহাপ্রাণ আছে, আপনি এখানে যাই থাকুক না কেন উষ্ম এরকম বর্ণ। চারটা বর্ণ দিয়ে টান দিয়ে যদি বলে উষ্ম বর্ণ হবে। বুঝতে স্যার পারছি? বাট একটা প্রশ্ন ছিল অপশনে স্যার। শেষ করি, বাট অপশনে যদি কোনো জায়গায় উষ্ম না পান, বাট এরকম টান দিয়ে বলছে এখানে হ কোন বর্ণ, অপশনে উষ্ম নাই, দেওয়া আছে ঘোষ মহাপ্রাণ, আবার সেই ক্ষেত্রে উত্তর হবে ঘোষ মহাপ্রাণ। ঘোষ এইবার মহাপ্রাণ। বলেন, যিনি স্যার কোশ্চেন করছেন আর কি কোনো আর কোশ্চেন আছে এটা নিয়ে? না স্যার, আমি ক বুঝতে থেকে পারছি স্যার। জি, স্যার ক তারপর থেকে বলেন। স্যার ক থেকে ম পর্যন্ত হচ্ছে স্যার গুষ আর অগুষ বর্ণ স্যার। আর এখানে স্যার হটা কেমনে হলো স্যার? কি বুঝি না রে ভাইয়া? স্যার ক থেকে ম পর্যন্ত ছিল স্যার গুষ আর অগুষ বর্ণ স্যার। হ্যাঁ এখানে হটা কিভাবে চলে আসলো আবার গুষ, গুষ গুষ ভাই, এবং এই মহাপ্রাণ ক হিসেবে? থেকে ম পর্যন্ত যে বর্ণ ছিল ওটা হলো 25টা বর্গীয় বর্ণ। বাংলা ভাষায় বর্গীয় বর্ণ ছাড়া কি অন্যান্য কোনো বর্ণ নাই? অবশ্যই তা আছে। তো এই বর্গীয় বর্ণের ভিতরে ওগুলা আছে। বর্গীয় বর্ণ ছাড়াও তো ঘোষ অঘোষ আছে, অল্পপ্রাণ মহাপ্রাণ আছে, আছে না? তো এই জিনিসগুলো আরো আছে। শুধু আপনি এই বর্গীয় বর্ণ দিয়ে পড়বেন কেন? বর্গীয় বর্ণটা বেশি আসে, অন্য কোনো জায়গাটা আসে না দেখে পড়ায়ও নাই, বলিও নাই। বুঝতে পারছি ভাই? এটা বর্গীয় আচ্ছা বর্ণ ছিল, এটা বর্গের ছাড়া ছিল। এবার আরেকটা জিনিস প্যাচ ক্লিয়ার করি। বলছিলাম না ধ্বনি মানে বর্ণ বেশি হয়, ধ্বনি কম হয়। এই প্যাচটা ক্লিয়ার করলে আমাদের ক্লাসটা শেষ। আর যুক্ত বর্ণ নিয়ে মনে হয় আমার পড়ানোর কিছু নাই, আপনি জানেন দুইটা বর্ণ একসাথে যুক্ত থাকে ওটা ভাঙিয়ে পড়তে হয়। ওটা নিয়ে আমি কিছু বললাম না, লেকচার শিটে যেই কটা আছে বা বইয়ে ওটা পড়ে ফেলেন। এবার দেখেন আরেকটা জিনিস আমি যেটা শিখাই, বর্ণ বেশি হয় ধ্বনি কেমনে কম হয়। যেমন আপনাকে যদি বলে উষ্ম বর্ণ, উষ্ম বর্ণ কয়টা, উত্তর দেখেন উষ্ম বর্ণ হলে ভাই 60টা। কেমনে? এখানে একটা সরি, উষ্ম বর্ণ হলো 4টা, তালবস্য, মূর্ধন্য ষ, দন্তস্ব, হ, এটা হলো উষ্ম বর্ণ। বাট আপনাকে যদি বলা হয় ভাই উষ্ম ধ্বনি কয়টা, ভাই উষ্ম ধ্বনি হবে 3টা, তালবস্য, দন্তস্ব, হ। কেমনে এটা হইল ভাই? উষ্ম বর্ণ হইছে 4টা, বাট উষ্ম ধ্বনি হইছে 3টা। কেমনে হইল আমি বুঝি নাই। কারণ এই উচ্চারণে আপনি নিয়ম যদি পড়েন সেখানে পড়ার উচিত ছিল আপনার তালবস্য আর মূর্ধন্য ষ, এই দুইটার উচ্চারণ সেম। এই দুইটার উচ্চারণ যদি সেম হয় সেটাকে তালবস্য বলে। তাহলে তালবস্য আর মূর্ধন্য ষর উচ্চারণ হলো তালবস্য। তাহলে আমি দুইটা, একটা নিলাম, আর দন্তেশ্ব একটা আছে, হ একটা আছে। ধ্বনিটা সবসময় উচ্চারণের সাথে জড়িত। এই জন্য আপনাকে যদি বলা হয় ধ্বনি কয়টা, উষ্ম ধ্বনি কয়টা, এই কোশ্চেন যদি বলে তাহলে উত্তর হবে 3টা। কেন ভাই? এই তালবস্য মূর্ধন্য ষ উচ্চারণ হলো তালবস্য। বাট উষ্ম বর্ণ কয়টা, উত্তর হবে 4টা। বুঝাইতে পারছি মনে হয়। একইভাবে আপনাকে যদি বলা হয় ভাই শীষ বর্ণ কয়টা, উত্তরের ভাই 3টা, তালবস্য, মূর্ধন্য ষ, দন্তেশ্ব, শীষ বর্ণ 3টা। এরে ভাই আপনাকে যদি এবার কোশ্চেনটা একটু উল্টায় দিয়ে কয় শীষ ধ্বনি কয়টা, এই শীষ ধ্বনি কয়টা বললে উত্তর হবে ভাই 2টা। কারণ এই দুইটা বর্ণের উচ্চারণ হয় তালবস্য আর এইখানে আছে দন্তেশ্ব। তাহলে শীষ ধ্বনি কয়টা, 2টা। আর শীষ বর্ণ কয়টা, উত্তর 3টা। এইটা বুঝাইতে পারছি। একইভাবে আপনাকে যদি বলা হয় রে ভাই নাসিক্য বর্ণ কয়টা, উত্তর নাসিক্য বর্ণ 60টা। কেমনে? এই যে পাইবেন উম, ইয়, দন্তেন্ন, মূর্ধন্য, ম, চন্দ্রবিন্দু, আর একটা লেগে সরি একটা লেগে অনুস্বার, চন্দ্রবিন্দু আর একটা লেগে অনুস্বার। এই হলো আপনার নাসিক্য বর্ণ কয়টা, 60টা। এর ভিতরে এই উম,
ইও। আর একটা জিনিস যেটা হইল গিয়ে আপনার এখানে পাবেন, সেটা হলো গিয়ে এই অনুস্বার, এই তিনটা বর্ণের উচ্চারণ ধরতে হয় উমো, দন্তেন্ন মূর্ধন্য এই দুইটা মিলে উচ্চারণে পাই একটা, ম আর চন্দ্রবিন্দু দুইটা মিলে পাই একটা। দ্যাট ইজ ওয়াই নাসিক্য ধ্বনি কয়টা, এই কথা যদি বলে তাহলে উত্তর হবে তিনটা। আর নাসিক্য বর্ণ কয়টা, উত্তর হবে ভাই 60টা। তাহলে নাসিক্য ধ্বনি হইল তিনটা, নাসিক্য বর্ণ হইল কয়টা ভাই, 60টা। আমার কথা মনে হয় সবাই বুঝতে পারছেন। এইবার কর, বুঝেন কি বুঝেন নাই? জি স্যার, বুঝতে পারছি। একটা স্ক্রিনশট নেন। বর্ণ সবসময় বেশি হবে, ধ্বনি সবসময় কম হবে। এই উষ্ম বর্ণ 4টা, কারণ কি এরকম আলাদা, বাট উষ্ম ধ্বনি কয়টা, 3টা। তালবস্য মূর্ধন্য দুইটার উচ্চারণ হবে ভাই একটা, দ্যাট ইজ ওয়াই ধ্বনি 3টা। শীষ বর্ণ 3টা, বাট শীষ ধ্বনি 2টা। নাসিক্য বর্ণ 7টা, বাট নাসিক্য ধ্বনি 3টা। এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম হয়েছে? না। না স্যার, না স্যার। স্যার তার একটু মানে কষ্ট করে ওই যে নাসিক্য যে বর্ণগুলো আছে না, যেটা যেটা মিলে একটা অক্ষর হয়েছে ওটা একটু কালার করে দিলে একটু সুবিধা হইতেছে। ওকে, ফাইন ফাইন ফাইন, ভালো কথা বলছেন। ধরেন এই যে আমি যদি বলি এখানে এই উমো, ইও আর হলো গিয়ে অনুস্বার, এই তিনটার উচ্চারণ হচ্ছে কি ভাই উমো। আবার এইখানে যদি একটু দেখেন এই দন্তেন্য আর এই মূর্ধন্য দুটার উচ্চারণ হচ্ছে দন্তেন্য। আর এইখানে এইখানে যদি একটু খেয়াল করেন কি আছে, দেখবেন এইখানে এই ম আর এই চন্দ্রবিন্দু দুটার উচ্চারণ হচ্ছে ম। তাহলে লাল 3টা মিলে হয়েছে উমো, হলুদ 2টা মিলে হয়েছে দন্তেন্য, সবুজ 2টা মিলে হয়েছে ভাই ম। এইভাবে আসছে এই বিষয়টা। আশা করি এই পর্যন্ত বুঝাইতে পারছি। তাহলে সামারি যদি দেই, ক থেকে ম পর্যন্ত 25টাকে বলা হয় স্পর্শ বর্ণ। এটাকে উচ্চারণের সুবিধার্থে 5 ভাগে ভাগ করা যায়। প্রথমটা কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ। বর্ণের ভিত্তিতে 2 ভাগে ভাগ করা যায়, একটা অঘোষ একটা হলো ঘোষ। প্রতিটা বর্গের প্রথম 2টা বর্ণকে বলা হয় অঘোষ, লাস্টে 3টাকে বর্ণকে ঘোষ। 1, 3, 5 বেজোড় সংখ্যক বর্ণগুলো বলা হয় অল্প প্রাণ। 2 আর 4 এই জোড় সংখ্যক বর্ণগুলোকে বলা হয় মহাপ্রাণ। আর 5 নম্বর বর্ণগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ। আমরা আরো পড়ছিলাম তালবস্য মূর্ধন্য ষ দন্তের স হ 4টা বর্ণকে বলা হয় উষ্ম বর্ণ, বাট 3টা শকে বলা হয় শীষ বর্ণ। অন্তজ র ল ব 4টা বর্ণের নাম অন্তস্থ বর্ণ, শুধু রয়ের নাম কম্পনজাত, শুধু লয়ের নাম পার্শ্বিক। আমরা আরো পড়ছিলাম চন্দ্রবিন্দু অনুস্বার বিসর্গ এগুলোকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। 9 শূন্যরা ডর, এই দুটাকে বলা হয় তারণজাত বর্ণ। ত বর্ণের সংক্ষিপ্ত খণ্ডত্ব, উমু বর্ণের সংক্ষিপ্ত অনুস্বার, হ বর্ণের সংক্ষিপ্ত হলো বিসর্গ। এই ছিল আমাদের পড়া। উষ্ম বর্ণ এটা যদি বলি উত্তর হবে 4টা, বাট উষ্ম ধ্বনি উত্তর হবে 3টা। শীষ বর্ণ উত্তর হবে 3টা, বাট শীষ ধ্বনি উত্তর হবে 2টা। নাসিক্য বর্ণ উত্তর হবে 7টা, বাট নাসিক্য ধ্বনি উত্তর হবে 3টা। এইটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা স্যার বলেন। কি করে আর চন্দ্রবিন্দুর উচ্চারণ কি এক? বলি নাই, বুঝি নাই ভাই, আবার বলেন। স্যার এই যে আপনি সবুজ কালি দিয়ে মার্ক করেছেন ম এবং চন্দ্রবিন্দুকে একসাথে, স্যার এই দুইটার কি সাউন্ড এক? এই দুইটার সাউন্ড এক বলতে কি চন্দ্রবিন্দুটা উচ্চারণ করার সময় ময়ের মতো যুক্ত হয়, এটাকে অনুনাসিক্য এরকম কিছু বলে, বুঝতে পারছেন? ময়ের সাথে পড়তে হয়, কি করে ময়ের ইও সাথে তো পড়তে হয়। হ্যাঁ, আর ইও মানে রং আর অনুস্বার এই দুটা বুঝতে পারলাম যে ইও আর অনুস্বার দিয়ে রিপ্লেস করা যায়, কিন্তু ইওটা সেকেন্ডটা কি করে এক হইলো? এই যে উমো ইও আর হলো গিয়ে অনুস্বার, এখানে জি স্যার। রিপ্লেস করা বলতে কি এটার উচ্চারণটা এরকম হয়। যেমন মিয়া বলি, ম্যাও বলি, বুঝতে পারছেন? এই যে মিয়া শব্দ বললে এই মিয়া আপনি আবার দেখেন অনেকে এই যে মিয়াটা আমরা এরকম লিখি না, মিয়া, সরি, এরকম করে মিয়া লিখি। আবার কেউ কেউ এই যে মিয়া শব্দটা দেখেন, আবার যদি আপনি এইভাবে লেখেন ময়ূরস্য উম আকার, তাতে আপনি উচ্চারণ করে দেখেন না মিয়া হয়ে যায়। আপনি এছাড়া অন্য কোনোভাবে এটাকে উচ্চারণ করতে পারেন না। আর উচ্চারণের সাথে যেহেতু ধ্বনির সম্পর্ক, দ্যাট ইজ ওয়াই এই ম, ইয় আর অনুস্বার এগুলোর উচ্চারণ কোনো কোনো জায়গায় যায় মিলে যাবে। যেমন মিয়া শব্দে ইয় আকার দিয়ে লেখা যায়, আবার উম দিয়ে আকার দিলেও এটাকে আপনি মিয়া ছাড়া অন্য কিছু পড়তে পারবেন না। আপনি পড়ে দেখেন তাই হয়। এই জন্য ধ্বনিটা কম হয়েছে, এই ইউ উচ্চারণটা উমর সাথে নিয়ে নিছে। দন্তন্য যে মূর্ধন্যর সাথে পরে এটা আপনি জানেন। আর ম আর চন্দ্রবিন্দু এটা লোকে অনুনাসিক্য বলে একটা বিষয় আছে, এগুলো পড়তে গেলে ম, এই যে পড়ছেন ম নাকের ব্যবহার হয়েছে, চন্দ্রবিন্দুর ব্যবহারটা বেসিক্যালি ওই রকমই হয়। যখন কোন একটা শব্দ উচ্চারণ করতে গেলে নাক দিয়ে বাতাস বের হয়ে যায়, সেখানে আমরা চন্দ্রবিন্দু ইউজ করি। দ্যাট ইজ ওয়াই এই ম এবং উম, সরি ম এবং চন্দ্রবিন্দু এটা একসাথে হয়েছে।
আর ইওর শব্দটা এই ক্ষেত্রে যে মিয়া আর এই যে মিয়া দুইটা পড়তে গেলে আমরা প্রায় সেমই পড়ি, যদিও বানানে ভুল আছে, বাট উচ্চারণ করতে গেলে আমরা ওইটাই পড়ি। বুঝতে পারছি? এই উচ্চারণের সাথে যেহেতু ধ্বনির সম্পর্কিত, এই জন্য এটা আসছে। বুঝতে পারলাম মুনাফা? স্যার একটা অক্ষর বাদ পড়ছে যেটা অন্তঃস্থ বা ইয়া বলা হয়, সে কোথায় যাবে স্যার? আচ্ছা, এই অন্তঃস্থ বা ইয়া যেটা আছে, এটা অন্তর্জ যে বর্ণটা আছে তারই একটা সংক্ষিপ্ত রূপ হিসেবে ধরা হয়, ওইটা ওই বর্ণের অন্তর্ভুক্তই হয়ে যাবে, অর্থাৎ অন্তঃস্থ বর্ণ এটাকে বলা যায়। বুঝতে পারলাম? অন্তর্জ যে একটা বর্ণ আছে, এই যে এই যে অন্তর্জ অন্তর্জ যে একটা বর্ণ আছে, এটা আছে না, এটারই একটা ভার্সন, অন্তঃস্থ থেকে অন্তর্জ, অন্তর্জ থেকে অন্তঃস্থ, এটাকে অন্তঃস্থ বর্ণই বলা যায়, কোনো প্রবলেম নাই, আপনি এটাকে অন্তঃস্থ বর্ণ বলতে পারবেন। তাহলে ওকে, অন্তঃস্থ বর্ণ কয়টা যদি কোশ্চেনে আসে তাহলে আপনি সেখানে উত্তর 4টে করবেন হবে না চারটা, 5? আপনি 4টে চারটা আসে। করবেন, চারটা করবেন। বুঝতে পারছি? আর কারো কোনো প্রশ্ন? স্যার হ্যাঁ, স্যার আজকের ক্লাস একটা নিয়ে বহু নির্বাচনী পাইছিলাম যে বলেন। যেখানে বলছে ক বর্গীয়, জি স্যার আজকে ক্লাস ক বর্গীয় ধ্বনি সমূহের উচ্চারণ স্থান কোনটি? এখন হুম, অপশন হচ্ছে জিহ্বামূল, অগ্রতালু, পশ্চাদন্তমূল আর অগ্রদন্তমূল। এখন আচ্ছা, এখানে আমি এটার উত্তর কোনটা হবে সঠিক দিব? জিব্রামুল, আমি তো এটার জানি ক উত্তর হবে বর্গীয় জিব্রা, ধ্বনি সমূহ উচ্চারণ স্থান হচ্ছে এটা হলো জিব্রামুল দিবেন, কণ্ঠ হইতো, বাট যেহেতু কণ্ঠ নাই এই জন্য এটা, জিহ্বামূল। হ্যাঁ জিব্রামুল। কেমন দেখেন ক, এই ক পড়লে দেখবেন জিব্রারও কোনো ব্যবহার হয় না, বাট বাতাসটা জিব্রার ওইখান থেকে বের হয়ে যাচ্ছে, এটার জন্য দেখবেন জিব্রামুল। বাট এটা যদি কণ্ঠ থাকতো তাহলে উত্তর হতো কণ্ঠমূল। বুঝতে পারছি আপু? জি স্যার। এটা জিব্রামুল। ওকে ফাইন, আজকের ক্লাসে আর তার কারো আর কোনো প্রবলেম নাই? বর্গের 25টা বর্ণ ছাড়া অন্য কোনো বর্ণ থেকে উচ্চারণ স্থান কি আসবে না? অন্য কোনো বর্ণ থেকে উচ্চারণ স্থান তেমন আসে না, আসতে দেখিও নাই। তারপরে যদি স্যার আপনি কোনো আমি ক্লাস, একটা পরীক্ষা দিছিলাম, আপনি ওইখানে শেষ, হয় উচ্চারণ স্থান আসছিল। ময়ের উচ্চারণ স্থান কি, ওটা যখন হ্যাঁ আবার হ্যাঁ। হ্যাঁ দেন, ওইটা যখন উচ্চারণ পড়াবো না, উচ্চারণের সাথে কিছু কথা বলবো, ওইখানে আবার পাবেন। বাট এইখানে ধ্বনীয় বর্ণ প্রকরণ এইখান থেকে এইরকমই আসে। আর উচ্চারণ টপিকটা যখন পড়াবো সেখানে আরো কিছু কথা আছে, যেমন ওই ম ফলার উচ্চারণ, ব ফলার উচ্চারণ, ল ফলার উচ্চারণ, ময়ের উচ্চারণটা কেমন হয়, অয়ের উচ্চারণটা কেমন হয়, সংবৃত না বিবৃত, এর উচ্চারণ কি, এরকম নিয়ে কিছু কোশ্চেন আসে, ওটা যখন উচ্চারণ পড়াবো তখন বলবো। বুঝতে পারছি আপা? জি স্যার স্যার, থ্যাংক ইউ। ওকে ফাইন, ওইটা হলো এক একটা স্যার টপিকের, ওটা হলো এক একটা টপিকের সাথে রিলেটেড, তো ওই জন্য ওই টপিকটা আমি এখানে টানি নাই, ওইটা টানলে আবার আমাকে অনেক কিছু বলতে হবে, এই জন্য আমি ওইটা এখানে বলি নাই। আজকের ক্লাসে আর কোনো স্যার প্রবলেম? একটা প্রশ্ন ছিল। বলেন বলেন বলেন। স্যার ওই বাংলা ভাষার উৎপত্তি যদি অপশনে থাকে মাগধী অপভ্রংশ আর বঙ্গ কামরূপী, তাইলে কি এটা মাগধী অপভ্রংশ হবে আনসার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাগধী অপভ্রংশ হবে, ওটা মাগধী অপভ্রংশ হবে। ধন্যবাদ স্যার। ওকে ঠিক আছে, আজকের ক্লাসে আপনাদের এই অংশগ্রহণটা আমার ভালো লাগছে, আপনাদের পার্টিসিপেশনও খুব সুন্দর ছিল, আমি জি স্যার। আপনাদের কাছে কৃতজ্ঞ। ইনশাল্লাহ নেক্সট ক্লাস লেকচার 2 আপনাদের সাথে আমার দেখা হবে। আমরা ধ্বনির পরিবর্তনে একটা টপিক পড়াই না এই লেকচারে, সেটা আমরা সেই লেকচারে শুরু করব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন স্যার আমরা চাই ইনশাল্লাহ। যে এই বাংলা ক্লাসটা আপনি নেন। আচ্ছা আপনার ক্লাস ইনশাল্লাহ, ভালো লাগছে। জি জি, এটা আমি নেব ইনশাল্লাহ, আপনারা দোয়া করেন, আপনারা এই যে যেভাবে সহযোগিতা করছেন আমার ওটা জি খুব ভালো লাগছে, সুতরাং আমি ভালো লাগার কারণে কষ্ট হইলো রাত্রে এই ক্লাসটা আমি নেব আপনাদের ভাই আপনার ইনশাল্লাহ। পড়ানো ভালো লাগছে আমাদের। স্যার খুব ভালো জি লাগছে স্যার। এই ধন্যবাদ জি স্যার। ক্লাসটাকে আমরা জি প্রেফার জি করি স্যার। জি, থ্যাংক ইউ ইনশাল্লাহ দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর আজকের পুরো টপিকটা বাসায় পড়ার পর প্রিভিয়াস যত এমসিকিউ আছে সবগুলো বাসায় পড়ে ফেলবেন, কোনোটা বাদ রাখবেন না। আর জি ততদিন স্যার। পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন, বেঁচে থাকলে ইনশাল্লাহ স্যার নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। স্যার বলেন। স্যার একটা কোশ্চেন করতে পারি, সেটা হচ্ছে যে শিওর 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 ভাই, শিওর। স্বরবর্ণ আর হচ্ছে ব্যঞ্জন বর্ণ, এটাকে আলাদা আলাদা কি বর্ণমালা বলা যায় কিনা? মানে স্বরবর্ণ না একটা না বর্ণমালা আর ব্যঞ্জন না বর্ণ না না একটা না বর্ণমালা। না না ভাই, বলা যায় না, কারণ আমরা বাঙালি, আমাদের বাংলা ভাষার স্বরবর্ণ 11টার, ব্যঞ্জন বর্ণ 39টা, সব মিলে টোটাল 50টা হয়েছে, এই জন্য এটাকে বর্ণমালা একটাই বলতে হবে, আলাদা আলাদা বলতে পারবো না, বাট স্বরবর্ণ বলতে পারবো, ব্যঞ্জন বর্ণ বলতে পারবো। বুঝাইতে পারছি মনে হয়। জি স্যার, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকেন। স্যার জি, আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।